আচ্ছা, আজকে থেকে তাহলে বায়োজিওগ্রাফি। হ্যাঁ, কিছুদিন পর পর মিস চলে গেল। বায়োজিওগ্রাফি এই তিনটা টপিক আছে। তবে এগুলাতে এই বায়োজিওগ্রাফি বা সোয়েল জিওগ্রাফিতে কিন্তু হচ্ছে ওয়ান লাইনার অনেকগুলো আছে। হ্যাঁ, ওয়ান লাইনার গুলো এরপর দিন আমি ওয়ান লাইনার গুলোই পড়াবো। আজকে যেমন এখানে দুটা পার্ট আছে বায়োজিওগ্রাফিতে, একটা হচ্ছে সোয়েল রিলেটেড আর একটা হচ্ছে উদ্ভিদ রিলেটেড। ঠিক আছে, মৃত্তিকা আর উদ্ভিদ সম্পর্কে। তো আজকে যতগুলো সোয়েল রিলেটেড টপিক আছে সেগুলো পড়বো। কালকে কতগুলো ওয়ান লাইনারও পড়া যাবে ওখান থেকে। তো শুরু হবে অ্যাবাউট সোয়েল জিওগ্রাফি দিয়ে। যে সোয়েল শব্দটা এসেছে ল্যাটিন শব্দ থেকে। ঠিক আছে, সোয়েল শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সোলাম থেকে, যার অর্থ হচ্ছে মেঝে বা ভূমি। আর মৃত্তিকা ভূগোলের জনক হচ্ছে কে? তো মৃত্তিকা ভূগোলের জনক বলা হয় রাশিয়ান বিজ্ঞানী টুকুচেভকে। ঠিক আছে, এগুলো তো ইনফরমেশন মনে রাখতে হবে। তবে আধুনিক মৃত্তিকা ভূগোলের জনক কুলম্ব দেখাচ্ছে আবার কোনো কোনো জায়গায়। ঠিক আছে, ইভেন এটা সম্ভবত মাদ্রাসায় পরীক্ষা আসছিল, আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু মনে হয় আসছিল। তো কুলম্ব এটা মনে রাখবো আমরা। এবার হচ্ছে সোয়েল জিওগ্রাফির দুটা ব্রাঞ্চ আছে। সোয়েল জিওগ্রাফি কেন বলছি, মানে হ্যাঁ সোয়েল জিওগ্রাফি, একটা হচ্ছে পেডোলজি, একটা হচ্ছে এডাফোলজি। তো পেডোলজি মানে হচ্ছে মৃত্তিকা ভূগোল সম্পর্কিত, অর্থাৎ যেখানে মৃত্তিকার উৎপত্তি, মৃত্তিকার গঠন, মৃত্তিকার শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। আর এডাফোলজি মানে হচ্ছে জীব ভূগোলের সাথে সম্পর্কিত, অর্থাৎ যেখানে প্রাণীদের বা উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এই দুটো আমরা মনে রাখবো জাস্ট। এরপরে হচ্ছে মৃত্তিকার উপাদান, অর্থাৎ মৃত্তিকার মধ্যে কত কি উপাদান আছে সেটা। মৃত্তিকার মধ্যে মেইনলি চার ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়, আর একটা হচ্ছে জীবন্ত উপাদান। ঠিক আছে, কঠিন হচ্ছে 50%, যার মধ্যে খনিজ হচ্ছে 45%, আর জৈব হচ্ছে 5%। ঠিক আছে, আর তরল হচ্ছে 25%, গ্যাসীয় 25%, আর জীবন্ত উপাদান যেগুলো অর্থাৎ জীব জগৎ যেগুলো, সেগুলো খুব সামান্য পরিমাণে আছে। এত সামান্য পরিমাণে যে তাদের মধ্যে তাদেরকে কাউন্টে ধরেই না। এই যে এয়ার, বাতাস আছে, ওয়াটার আছে, মিনারেলস আছে, আর এই যে অর্গানিক ম্যাটার যেগুলো, ওগুলো আবার এটাকে যদি আমরা 100% ধরি, তাহলে সেই 100%-এর মতো এত পার্সেন্ট অর্গানিজম, এত পার্সেন্ট রুট, এত পার্সেন্ট হিউম্যান। এটা আমাদের মনে রাখতে হবে, একটু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, তারপর চলে আসবো মেইন টপিক এবার, যেটা নাম হচ্ছে ফ্যাক্টরস অফ সোয়েল ফরমেশন, অর্থাৎ মৃত্তিকা কিভাবে তৈরি হয়, মৃত্তিকার সৃষ্টির নিয়ন্ত্রকগুলো। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সম্পর্কে প্রথম যে বিজ্ঞানী ধারণা দেয় তার নাম হচ্ছে ডোকোচিভ। এই ডোকুচেভ, যাকে আমরা মৃত্তিকা বিজ্ঞানের জনক বলে থাকি, এবং তার বাড়ি হচ্ছে কিন্তু রাশিয়া, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, রাশিয়া, এখান থেকে দিতে দিতে পারে যে কোথাকার জিওগ্রাফার, রাশিয়ার জিওগ্রাফার। তিনি মৃত্তিকা ভূগোলে 8টি নিয়ন্ত্রকের কথা বলেন, এবং এটা যে দিয়েছিলেন এটা স্টেপ তৃণভূমি মৃত্তিকা পর্যবেক্ষণ করে দিয়েছেন। তো দুটা কোশ্চিন মনে রাখতে হবে, যে কোন মৃত্তিকা পর্যবেক্ষণ করে তিনি নিয়ন্ত্রকের কথা বলেন, আর তিনি কয়টা নিয়ন্ত্রকের কথা বলেন। তার নিয়ন্ত্রকটা একটা সূত্র দ্বারা যেমন এমন করে প্রকাশ করা হয় যে এস ইকুয়াল টু এফ ইন্টু সিএল ও পিআরটি পিটি। তো এফ মানে ফ্যাক্টর, এস মানে সোয়েল, সিএল মানে ক্লাইমেট, ও মানে অর্গানিজম, পি থেকে প্যারেন্ট মেটেরিয়াল, টি থেকে টাইম, এরকম। তিনি রিলিফের কথা বলেন। ঠিক আছে, রিলিফ বা ভূপ্রকৃতির কথা কিন্তু বলেন, এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তীকালে মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী জেনি 1958 সালে আবার মৃত্তিকা ভূগোলের এই মৃত্তিকা নিয়ন্ত্রকের কথা বলেন, যেটা কিন্তু বেশি পপুলার, অর্থাৎ ডকুচেবের থেকে এটা বেশি পপুলার বা এটাই বেশি আমরা পড়ি। তো তিনি 5টা নিয়ন্ত্রকের কথা বলেন 4টার বদলে। আগে যেগুলো ছিল ওগুলো তো ছিলই, তার পাশাপাশি তিনি আরেকটা জিনিস অ্যাড করেন, যেটার নাম হচ্ছে আর ফর রিলিফ বা ভূপ্রকৃতি। আর ফর রিলিফ বা ভূপ্রকৃতি। ঠিক আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, রিলিফ বা ভূপ্রকৃতি। তো এই মৃত্তিকা যে 5টা নিয়ন্ত্রক রয়েছে এদেরকে আমরা যদি দেখি, তো কিছু কিছু দুটা ভাগে ভাগ করা হয় আর কি। একটা হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক, একটা হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। সক্রিয় মানে যেগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকে, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকে বেশি। নিষ্ক্রিয় মানে যেগুলো অতটা অ্যাক্টিভ নয়, মানে অতটা প্রভাব নেই তাদের, এরকম। সক্রিয়ের মধ্যে আছে জলবায়ু আর জীবজগৎ। জ দিয়ে যেগুলো নাম সেগুলো সক্রিয়। ঠিক আছে, জলবায়ু, জীবজগৎ, এরকম মনে রাখতে হবে। নিষ্ক্রিয়ের মধ্যে আছে ভূপ্রকৃতি, আদিশিলা আর সময়। ভূপ্রকৃতি মানে হচ্ছে এই যে ভূপ্রকৃতির উঁচু নিচু সমভূমি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বোঝাবে। আদিশিলা বলতে যে শিলার উপর বেষ্টন করে ইয়েটা জন্মেছে, কি বলে, যে মৃত্তিকাটা তৈরি হয়েছে, সেটাকে বলবো, সেটাকে বলি আমরা। আর সময় হচ্ছে কতটা সময় লাগছে মৃত্তিকাটা তৈরি হতে। তো এই তিনটাকে একত্রে নিষ্ক্রিয় উপাদান, আর উপরের দুটাকে সক্রিয় উপাদানের মধ্যে ধরা হয়। ঠিক আছে, এখানে আমি ছবি দিয়েছি একটা প্রক্রিয়া, এরকম নিয়ন্ত্রকগুলো বোঝার জন্য। এবার এই যে 5টা নিয়ন্ত্রক আছে, এই 5টা নিয়ন্ত্রক মিলে একত্রে কাজ করে তবেই কিন্তু সোয়েলের প্রপার্টিস তৈরি, অর্থাৎ সোয়েলের বৈশিষ্ট্য, সোয়েলটা কি ধরনের। ঠিক আছে, সোয়েলটা বেলে মাটি হবে, কাদা মাটি হবে, ইত্যাদি ইত্যাদি কি হবে, সেটা কিন্তু এই 5টা নিয়ন্ত্রক একত্রে মিলে কাজ করে
এবং সেই কাজগুলো যে করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করে, সেই প্রক্রিয়াগুলো নিচের দিকে আমরা পড়বো। সোয়েলের প্রপার্টি নির্ধারণে কিন্তু সাহায্য করে এগুলো, ঠিক আছে, কোথায় কি মাটি হবে ওই জন্য তাদেরকে কিন্তু নিয়ন্ত্রক বলা হয়। এবার এর সাথে রিলেটেড কতগুলো টার্ম আছে, যেমন মাটির মধ্যে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে H+ বা হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেড়ে যায়, পিএইচ এর মান হ্রাস পায়। অর্থাৎ আমরা জানি যে যত মাটিতে জল দেওয়া হবে তত পিএইচ যে ভ্যালুটা সেটা কিন্তু কমে যায়। একটু পরে পিএইচ ভ্যালুটা পড়বো তখন বোঝা যাবে। ভ্যান হপ নামে একজন জিওগ্রাফার, তিনি বলেন যে তাপমাত্রা যদি 10 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার গতি দ্বিগুণ বেড়ে যায়। কোনো কোনো জায়গায় 3 গুণও আছে, তবে দ্বিগুণটাই মেইন, বেশিরভাগ জায়গায় দ্বিগুণই আছে, ঠিক আছে। 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পেলে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার হার 2 গুণ বেড়ে যায়, আগের থেকে ডবল হয়ে যায়, ঠিক আছে। এই হিসাবে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক বিক্রিয়ার হার সব থেকে বেশি, যেহেতু নিরক্ষীয় অঞ্চলে টেম্পারেচার বাকি অঞ্চলগুলো থেকে বেশি, সুতরাং এই অনুসারে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু টেম্পারেচার সব থেকে বেশি হওয়ার কথা এবং মেরু অঞ্চলে তুলনামূলকভাবে কম। এগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, এক্সট্রা যেগুলা মানে এমনি আর কি বোঝার জন্য, আমি তো বোঝার জন্য এমনি বলে দিচ্ছি, নোট বড় করে খালি লাভ নেই। মূল উপকরণ থেকে মৃত্তিকা সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগে। কোন একটা মেইন উপাদান কে যখন মৃত্তিকা তৈরি হয় দীর্ঘ সময় লাগে, অনেক দিন সময়। মাত্র 2 সেমি মৃত্তিকা তৈরি হতে 500 বছর পর্যন্ত সময় লাগতে পারে, 500 ইয়ার। তো 2 সেমি মৃত্তিকা তৈরি হতে 500 বছরের মতো সময় লাগে। মৃত্তিকার সৃষ্টিতে সময়ের গুরুত্ব বোঝাতে 1969 সালে মৃত্তিকা বিজ্ঞানী মোহর সৃষ্টির সময়কাল অনুসারে 5টি পর্যায়ে মৃত্তিকাকে ভাগ করেন, ঠিক আছে। মোহর তাহলে মৃত্তিকাকে 5টা পর্যায়ে ভাগ করেন। একটা হচ্ছে প্রারম্ভিক মৃত্তিকা, অর্থাৎ যেটা কেবলমাত্র তৈরি হওয়া শুরু হয়েছে, তরুণ মৃত্তিকা, যৌবন মৃত্তিকা, বার্ধক্য এবং পরিণত। এগুলো হচ্ছে ইনফরমেশন কিছু কিছু, এগুলো আমাদের মনে রাখতে হবে, কে কি বলেছে না বলেছে এগুলো। তারপর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আদি শিলার প্রভাব। আদি শিলা কাকে বলে? যে শিলা থেকে ধীরে ধীরে মৃত্তিকা তৈরি হয়েছে, অর্থাৎ আদি শিলাটা প্রথমে আবহবিকারগ্রস্ত হয়েছে, তারপর থেকে ওইগুলো রেগুলি তৈরি হয়েছে, রেগুলি থেকে ধীরে 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 মৃত্তিকায় পরিণত হয়েছে। তো এই আদি শিলা থেকেই কি মৃত্তিকা তৈরি হবে তার কিন্তু একটা প্রভাব তার মধ্যে থেকে যায়। যেমন আদি শিলা যদি ব্যাসাল্ট হয় তাহলে সেই মৃত্তিকা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা হবে বা কালো মৃত্তিকা হবে। গ্রানাইট আর নিস যদি হয় তাহলে কাদা মাটি হওয়ার চান্স আছে, হবেই, চান্স কি হবে। বেলে পাথর থেকে তৈরি হলে বেলে মাটি হবে। সিলিকা সমৃদ্ধ হলে পর্জল মাটি হবে, ড হবে, পর্জল মাটি কিন্তু তৈরি হবে। আর চুনা পাথর মার্বেল সমৃদ্ধ হলে র্যানজিনা মাটি তৈরি হবে। ধীরে 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 সব মাটিগুলো কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, বিশেষ করে কালকে কিছু কিছু টপিক পড়াবো, তখন আরো ক্লিয়ার হবে। কিন্তু এগুলো কিন্তু খুব কনফিউশন, মানে ভুলভাল হয়ে যায়, একটু ভালো করে পড়তে হবে। এবার আছে স্বাভাবিক উদ্ভিদের প্রভাব, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ কিভাবে মৃত্তিকাকে প্রভাবিত করে। তো ক্ষুদ্র তৃণভূমি অঞ্চল যদি থাকে সেখানে মলিসল জাতীয় মৃত্তিকা জন্মায়, যেমন চেস্টনাট মৃত্তিকা, ঠিক আছে, চার্নজ মৃত্তিকা, মৃত্তিকা এগুলো। অনেক সময় পরীক্ষা কোশ্চিন আসে যে এর মধ্যে কোনটা তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা, তাহলে চেস্টনাট, চার্নোজম, প্রেরি এগুলো যদি থাকে তাহলে এর মধ্যে অপশন হবে। ক্রান্তীয় অরণ্য, ক্রান্তীয় অরণ্যে কিন্তু অক্সিসল জাতীয় মৃত্তিকা জন্মায়। অক্সিসল মানে যেখানে বাকি সমস্ত কিছু নিচের দিকে ধুয়ে চলে যাবে, শুধু উপরের দিকে অক্সিজেন বা লৌহ অক্সাইড পড়ে থাকবে, ঠিক আছে, অক্সিজেন কেন বলছি, লৌহ অক্সাইড পড়ে থাকবে, সেই ধরনের মৃত্তিকাগুলো, ওই জন্য পরবর্তীকালে লাল হয়ে যায় মৃত্তিকা। তো ক্রান্তীয় অরণ্যে তো বৃষ্টি বেশি হবে, তো ওই জন্য অক্সিসল মৃত্তিকা হবে, ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয় ওই জায়গায়, ঠিক আছে। সরল বর্গীয় অরণ্যে স্পোডোসল মৃত্তিকা তৈরি হয়, যেমন পর্জল মাটি। খালি মনে রাখতে হবে সরল বর্গীয় অরণ্য মানে পর্জল মাটি এরকম। কাঁটাযুক্ত ঝোপ যদি থাকে তাহলে এখানে এরিডেসল বা মরু মৃত্তিকা দেখা যায়। তো এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো লেখা আছে, ঠিক আছে। তারপর চলে যাবো আমরা সোয়েল প্রপার্টিতে। তো সোয়েল প্রসেস এতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে। তো আজকের গুলো সেরকম অতটা টাফ লাগবে না আশা করি, আগের গুলো তুলনায়। ক্লাইমেটটা একটু অনেক বুঝার আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু এটা ওরকম নয়, এটা একটু বুঝলেই হয়ে যায়। তো প্রসেস অফ সোয়েল মানে আমি বললাম যে একটা এই যে শিলা আছে, রক আছে, এই রক থেকে প্রথমে এরকম রেগুলিত তৈরি হলো। রেগুলিত মানে কিন্তু মৃত্তিকা নয়। এই রেগুলিত থেকে ট্রু সোয়েল অর্থাৎ একদম সত্যিকারের মৃত্তিকা হতে তাদেরকে কতগুলো প্রক্রিয়ার সহায়তা আসতে হয়, প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো সেই প্রক্রিয়াগুলো যেটা মূলত রেগুলিত থেকে ট্রু সোয়েল বা মৃত্তিকা হতে কাজ করে, ঠিক আছে, সেগুলো আমরা পড়বো। অর্থাৎ তাদেরকে প্রক্রিয়া বলা হয়। রেগুলিত থেকে মৃত্তিকা পরিণত হতে যে সমস্ত প্রক্রিয়াগুলো লাগে তাদেরকে বলা হয় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, এরকম ব্যাপারটা। সোয়েল প্রসেসকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে স্পেশাল, ঠিক আছে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক বাংলায়, আর স্পেশাল মানে হচ্ছে বিশেষ, ঠিক আছে। তো মৌলিক মানে হচ্ছে সেই প্রক্রিয়াগুলো যেগুলো প্রত্যেকটা সোয়েলে কাজ করে, মানে এটা এমন কোনো মৃত্তিকা নেই যে মৃত্তিকায় এই প্রক্রিয়াগুলো কাজ করে না। কিন্তু স্পেশাল বা বিশেষ প্রক্রিয়া বলতে
শুধুমাত্র কয়েকটা মৃত্তিকাতেই এই প্রক্রিয়াগুলো দেখা যায়, সব মৃত্তিকায় কিন্তু এগুলো সংঘটিত হয় না। তো ফান্ডামেন্টাল প্রসেস গুলো মূলত হিউমিফিকেশন, তারপরে হচ্ছে মিনারেলাইজেশন মানে খনিজীকরণ, এলুভিয়েশন আর ইলুভিয়েশন, এই চারটাই আছে, বেশিরভাগ বইতেই চারটাই আছে, তবে আরো এক্সট্রা কয়েকটা আছে যেগুলো আমি নিচের দিকে আলোচনা করেছি। স্পেশাল প্রসেসের মধ্যে ল্যাটেরাইজেশন আছে, অর্থাৎ যে প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়, পর্জলাইজেশন মানে পর্জল মৃত্তিকা তৈরি হয়, স্যালিনাইজেশন মানে যে লবণাক্ত মৃত্তিকা তৈরি হবে, ক্যালসিফিকেশন মানে হচ্ছে চুন সমৃদ্ধ মৃত্তিকা তৈরি হবে, স্যালিনাইজেশন আরেকটা আছে, স্যালিনাইজেশন দুবার হয়ে গেছে নাকি, স্যালিনাইজেশন দুবার হয়ে গেছে, ঠিক আছে এটা ঠিক করে নেবো আমি। গ্লেজেশন হচ্ছে ওই জলাভূমির মৃত্তিকাগুলো যে প্রক্রিয়া তৈরি হয় তাদেরকে গ্লেজেশন বলে। তো এই যে প্রত্যেকটা নিয়ন্ত্রক আছে এগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ এগুলোর সাথে অনেক কিছু রিলেটেড আছে, ঠিক আছে। তো একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে সাইমনসন, তিনি আবার মৃত্তিকা সৃষ্টির প্রাইমারি প্রসেসের কথা বলেছিলেন। প্রাইমারি, তো প্রাইমারি প্রসেস কিছুই নয়, তার মতে কোনো মৃত্তিকা প্রথম যে প্রসেস গুলোর অন্তর্ভুক্ত হয় তাদেরকে প্রাইমারি প্রসেস বলে। তবে তবে পরবর্তীকালে এই প্রাইমারি প্রসেস গুলোই মৌলিক প্রসেস নামে পরিচিত, অর্থাৎ মৌলিক প্রসেস আর প্রাইমারি প্রসেস প্রায় একই রকম। ওই জন্য এটা আমি হালকা উপরে উল্লেখ করে দিয়েছি যে সাইমনসন মাটি সৃষ্টিতে চারটি প্রাথমিক নিয়ন্ত্রকের কথা উল্লেখ করেছেন, যেমন একটা হচ্ছে সংযোজন বা অ্যাডিশন, তারপর হচ্ছে লস বা অপসারণ, ট্রান্সফরমেশন আর ট্রান্সলোকেশন। সংযোজন মানে হচ্ছে যখন কোনো মৃত্তিকার মধ্যে জল ইত্যাদি ইত্যাদি জমা হবে, যেমন রেগুলিত তৈরি হলো, রেগুলিত থেকে তো ডিরেক্ট মৃত্তিকা তৈরি হতে পারে না, তো রেগুলিত থেকে মৃত্তিকা তৈরি হওয়ার সময় রেগুলিতের সাথে জল, বৃষ্টিপাত ইত্যাদি ইত্যাদি এর মধ্যে জমা হয়, তো সেটাকে বলা হয় সংযোজন বা অ্যাডিশন। আর লস কি, যখন এর মধ্যে জমা হলো তখন ওই রেগুলিটা ধীরে ধীরে কিন্তু হিউমাস হয়ে যাবে আর কি, হিউমাসে পরিণত হবে। তো হিউমাস যখন পরিণত হবে তখন ওখান থেকে বিভিন্ন খনিজ, তারপরে কি বলে যে লবণ ইত্যাদি গুলো কিন্তু বেরিয়ে যাবে এরকম, তো সেটাকে বলা হয় লস। তারপরে হচ্ছে রূপান্তর হবে, অর্থাৎ সেই শিলাটা যেটা পড়ে থাকলো তখন মৃত্তিকার আর কি উপাদানগুলো, সেগুলো কিন্তু অন্য একটা পদার্থে রূপান্তরিত হবে, তাকে বলা হয় রূপান্তর। আর তারপরে ওখান থেকে স্থানান্তর হবে, স্থানান্তর দুভাবে হতে পারে, পাশাপাশিও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, এভাবে কিন্তু ধীরে ধীরে চারটা প্রক্রিয়া কাজ করে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে সাইমনসন কয়টা প্রাইমারি প্রক্রিয়ার কথা বলেছেন, সেটা হচ্ছে এগুলো। তবে এগুলো পুরোটাই এই যে ফান্ডামেন্টাল প্রক্রিয়াগুলোর মতোই, জন্য এগুলো আমি একটু উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল প্রসেস মেইনলি চারটা, একটা দুটা তিনটা চারটা, ঠিক আছে। তবে আরো কিছু কিছু জায়গায় দেখলাম যে বইগুলোতে দুটা প্রক্রিয়া একটা বর্ণনা করা আছে, ওই জন্য আমি এগুলো অ্যাড করে দিলাম, ঠিক আছে। কিন্তু 12 এর বইয়ে মেইনলি চারটাই প্রক্রিয়া থাকে। একটা আছে হিউমিফিকেশন। তো হিউমিফিকেশন মানে কি, হিউমাস সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ এই যে রেগুলিত তৈরি হলো প্রথমে, রেগুলিত কি, রেগুলিত হচ্ছে কোনো একটা শিলা যখন আবহবিকার গ্রস্ত হবে ও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন তাকে বলা হয় রেগুলিত। এবার এই রেগুলিত থেকে কিন্তু ডিরেক্ট মৃত্তিকা তৈরি হয় না, বা এই রেগুলিতকে কিন্তু আমরা মৃত্তিকা বলতে পারি না। রেগুলিত থেকে মৃত্তিকা তৈরি হতে গেলে অনেক সময় লাগে এবং অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, যেমন হচ্ছে এই প্রক্রিয়াগুলো, ঠিক আছে। তো এই রেগুলিত থেকে প্রথমে হিউমাস তৈরি হবে, ঠিক আছে, রেগুলিতের সাথে। তো হিউমাস সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হিউমিফিকেশন। হিউমাস কি, হিউমাস হচ্ছে কোনো পচা পাতা, তারপরে হচ্ছে কোনো প্রাণী ইত্যাদি পচে গিয়ে হিউমাস তৈরি হয়, ঠিক আছে। যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে হিউমিফিকেশন বলে, এটা মনে রাখবো। এবং এগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে, এটার পর এটা হয়, এটার পর এটা। তারপরে যে খনিজীকরণ বা মিনারেলাইজেশন, যেটা আমি বললাম, খনিজ পদার্থ পুনরায় মৃত্তিকায় ফিরে আসে, অর্থাৎ যখন এই হিউমাস তৈরি হলো তার পরবর্তী পর্যায়ে সেই হিউমাস থেকে ধীরে ধীরে কিছু কিছু আবার খনিজ তৈরি হয়, ঠিক আছে। সেই খনিজগুলো পুনরায় আবার মাটির সঙ্গে মিশে যায় এরকম, ওটাই বলেছে এটা হিউমিফিকেশনের বিপরীত অবস্থা। অর্থাৎ হিউমিফিকেশন যেমন পচা প্রাণী উদ্ভিদ থেকে যেমন হিউমাস তৈরি হয়েছিল, এখান থেকে এটা থেকে আবার পুরোটাই ওই জায়গায় চলে গেল, ওরকম একটা ব্যাপার, ঠিক আছে। তারপর আছে এলুভিয়েশন, যে প্রক্রিয়া মৃত্তিকার উপরের অংশগুলো ধীরে ধীরে নিচের দিকে চলে যায়, অপসারিত হয়, সেটা এলুভিয়েশন। আর ইলুভিয়েশন হচ্ছে এই উপাদানগুলো ধীরে ধীরে নিচের দিকে যে জমা হয় সেটা হলো ইলুভিয়েশন। তো এই হলো মেইন চারটা প্রক্রিয়া। প্রথমে হিউমিফিকেশন, হিউমাস সৃষ্টি হবে, তারপর ওখান থেকে খনিজ উপাদানগুলো আলাদা হয়ে যাবে, তারপরে তার এলুভিয়েশন হবে এবং লাস্টে গিয়ে নিচের স্তরে ইলুভিয়েশন বা জমা হবে। তবে এই চারটা প্রক্রিয়া ছাড়াও আরো দুটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ভৌত প্রক্রিয়া আর একটা হচ্ছে কৌশিক প্রক্রিয়া। এদেরকেও কিন্তু মৌলিক প্রক্রিয়া বলা হয়, কারণ এরাও কিন্তু মৃত্তিকার মধ্যে, সব মৃত্তিকার মধ্যেই সংঘটিত হয়, ঠিক আছে, সব মৃত্তিকার মধ্যে এই প্রক্রিয়াগুলো লক্ষ্য করা যায়। তো ধৌত প্রক্রিয়া মানে হচ্ছে জল চুইয়ে চুইয়ে নিচের স্তর থেকে অপসারিত হওয়া, যেমন এই স্তর বা উপরের স্তর থেকে মাটির জলটা যখন চুইয়ে চুইয়ে নিচের দিকে পড়বে তখন সেটা হলো ধৌত প্রক্রিয়া। আর কৌশিক প্রক্রিয়াটা হচ্ছে ধৌত প্রক্রিয়ার পুরো অপোজিট, যখন জলটা ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। অনেক সময় কি হয়, বিশেষ করে ওই মরু অঞ্চলগুলোতে, যে উপরের দিকে এত সূর্য তাপ পড়ে বা কিছু পড়ে, ঠিক আছে, যে কারণে নিচের জলটা
উপরের দিকে এরকম করে উপরে উঠে আসে ধীরে ধীরে, ঠিক আছে। তো সেই প্রক্রিয়াকে বলা হয় কৌশিকী প্রক্রিয়া, অর্থাৎ নিচের স্তর থেকে জল উপরে উঠে আসে। ভৌত প্রক্রিয়া যেমন উপর থেকে নিচের দিকে যায়, কৌশিক প্রক্রিয়া কিন্তু জলটা নিচ থেকে উপরের দিকে উঠে আসে। এই কৌশিক প্রক্রিয়া আবার 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কোহেশন, একটা হচ্ছে অ্যাডেশন, একটা হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে। তো কোহেশন মানে কি? কোহেশন মানে হচ্ছে যে জলগুলো আছে না, জলগুলোর মধ্যেও কিন্তু অণু থাকে, মানে এটা জল জল এরকম আমরা তো গোটাটাকে একসঙ্গে দেখি, কিন্তু ওরকম নয়, জলগুলো পরস্পর এই যে অণু থাকে অণু থাকে অণু থাকে, এবার এরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে থাকে, তবে ওই জন্য আমরা জলটাকে গোটাটাকে একসঙ্গে দেখতে পাই এরকম। তো জলের অণুগুলির পারস্পরিক সংযুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় কোহেশন, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে কোহেশন, ওয়াটার অ্যাট্রাক্টেড টু ওয়াটার, অর্থাৎ জলটা জলকে আকর্ষণ করছে, এই বিষয়টাকে কিন্তু কোহেশন বলা হয়, ঠিক আছে। জল জলের বিন্দুগুলোকে আকর্ষণ করে যে আছে, সেটাই কিন্তু কোহেশন। আর অ্যাডেশন কি? অ্যাডেশন হচ্ছে যখন জলগুলো কোনো কঠিন বস্তুকে আশ্রয় করে জমে থাকবে, যেমন এই মাটির সঙ্গে এই জলটা লেগে আছে, ঠিক আছে, বা যে কোনো কোনো কিছুর সঙ্গে আটকে থাকবে, তখন তাকে বলা হয় অ্যাডেশন। তো জলের অণু অন্য কোনো কঠিন বস্তুর গায়ে লেগে থাকার বলা হয় অ্যাডেশন, ঠিক আছে। আর একটা আছে সারফেস টেনশন, অর্থাৎ আমরা যেমন উপরের দিকে তাকাই পুকুর নদী বা যে কোনো জল, তো উপরের দিকে জলটা দেখতে এরকম প্লেন মনে হয়, কিন্তু আসলে কিন্তু তারা প্লেন নয়। কারণ এই জলটা যে এরকম করে আছে উপরের দিকে, তাদের কিন্তু নিচের দিকে কিন্তু অনেক জলের বিন্দু আছে, এবং তারা কিন্তু তাকে আকর্ষণ করছে। কি কেন আকর্ষণ করছে? কারণ তাদের মধ্যে কোহেশন প্রক্রিয়া চলে। কিন্তু উপরের দিকে কিন্তু কোনো জল নেই, জলের স্তরের উপরের দিকে তো জল থাকে না। তাহলে কি হয়, আমরা যেমন প্লেন দেখতে পারি, ওটা কিন্তু আসলে প্লেন নয়, ওটা কিন্তু হালকা এরকম আঁকা বাঁকা আছে। তো এই আঁকা বাঁকা অবস্থাটাকে বোঝানোর জন্যই সারফেস টেনশন শব্দটা ব্যবহার করা হয়। তো জলের উপরের স্তরে অতি সূক্ষ্ম তরঙ্গের আকারে সৃষ্ট ভাঁজকেই ওদের সারফেস টেনশন বলা হয়। তো এই তিনটার কারণেই কিন্তু নিচের জলটা ধীরে 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 উপরের দিকে উঠে আসে, এবং কৌশিক প্রক্রিয়া কিন্তু সংঘটিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলা থেকে কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, মানে কাকে বলে টাইপের এরকম। তারপর চলে যাব আমরা স্পেশাল প্রসেস বা বিশেষ প্রক্রিয়া, ঠিক আছে। এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? এক হচ্ছে, যেহেতু এগুলো সব মৃত্তিকায় দেখা যায় না, ফলস্বরূপ এই যে প্রসেসটা, এই প্রসেস থেকে কোন মৃত্তিকা তৈরি হয়, একটা কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই প্রক্রিয়াগুলো কোন অঞ্চলে কাজ করে, ঠিক আছে। আর এই প্রক্রিয়ার ফলে কি হয় মানে কোন উপাদানগুলো নিচে চলে যায় বা কোন উপাদানগুলো হারিয়ে যায়, এই কয়েকটা জিনিস, এই 3 প্রকারের কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো প্রথমে ল্যাটারাইজেশন। তো যে জায়গায় খুব টেম্পারেচার পড়ে, প্রথমে খুব বৃষ্টিপাত পড়লো, তো বৃষ্টিপাতের ফলে কি হলো, সবগুলো জলীয় দ্রবণ খনিজ ইত্যাদি ধুয়ে মুছে নিচের দিকে চলে গেল, কেউ কেউ ভেসে গেল উপরের দিকে প্রবাহিত হয়ে গেল, কেউ কেউ চুইয়ে চুইয়ে নিচের দিকে চলে গেল। এবার উপরের দিকে শুধুমাত্র লৌহ অক্সাইড পড়ে থাকে, কারণ লৌহ অক্সাইড কিন্তু জল দ্বারা দ্রবীভূত হয় না বা জলে গলে যায় না। ফলস্বরূপ কি হয়, পরবর্তীকালে যখন অনেক টেম্পারেচার আসে, তখন এই উপরের দিকে জলটা কিন্তু মাটিটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, শক্ত হয়ে ওই জায়গাটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর কি, ঠিক আছে, ইটের মতো শক্ত হয়ে যায়। এই প্রক্রিয়াটাই হচ্ছে ল্যাটারাইজেশন। সুতরাং ল্যাটারাইজেশন সেই প্রক্রিয়ায় হবে, অঞ্চলে হবে যেখানে অনেক উষ্ণতা থাকবে এবং অনেক বৃষ্টিপাত হবে। ওই জন্য লেখা আছে ক্রান্তীয় আর্দ্র ও উষ্ণ অঞ্চলে বালি ও সিলিকা ধুয়ে যায়, মানে নিচের দিকে চলে যায়, কিন্তু লৌহ অ্যালুমিনিয়াম জমে ল্যাটারাইট মৃত্তিকা তৈরি করে। তাহলে কি কি পেলাম আমরা? যে একটা হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র অঞ্চলে সংগঠিত হয়, আর এর ফলে কিন্তু বালি আর সিলিকা দুটা কিন্তু নিচের দিকে চলে যায়, কিন্তু উপরের দিকে লৌহ আর অ্যালুমিনিয়াম পড়ে থাকে, এবং এভাবে কিন্তু ল্যাটারাইট মৃত্তিকা তৈরি হয়। ল্যাটেরাইট মৃত্তিকার কিন্তু আরো অনেক মানে রিলেটেড টার্ম আছে, যেমন ল্যাটেরাইট মৃত্তিকায় একটা শক্ত আস্তরণ দেখা যায়, সেটাকে কি বলে এরকম, বা ল্যাটেরাইট শব্দটা যেমন বুফানন ব্যবহার করেছে। তো এগুলো আমি এখানে দিইনি, কারণ এটা আপাতত এটা খালি বোঝার জন্য, পরে আমি ল্যাটেরাইট পর্জল এগুলো মৃত্তিকা নিয়ে আলোচনা করবো, কালকে করবো ওটা, ঠিক আছে। তখন ওগুলা ডিটেইলস আমরা প্রত্যেকটা মৃত্তিকা সম্পর্কে পড়বো। আজকে জাস্ট আমরা প্রসেস গুলো জানছি, যে ল্যাটেরাইজেশনের ফলে ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়, এবং এটা কোন অঞ্চলে সংগঠিত হয়, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে। এবং এর ফলে কি হয়, বালি আর সিলিকা ধীরে ধীরে নিচের দিকে চলে যায়, কিন্তু লৌহ আর অ্যালুমিনিয়াম কিন্তু স্তরে স্তরে জমা হয়ে থাকে। তারপরে চলে যাবো আমরা পর্জল মৃত্তিকা। তো পর্জল আমরা প্রত্যেকে জানি যে পার্বত্য অঞ্চলে পর্জল মৃত্তিকা তৈরি হয়, ঠিক আছে, ওই জন্য পর্জল মৃত্তিকা কোনো সময় পার্বত্য মৃত্তিকাও বলে। তো শীতল আর্দ্র অঞ্চলে, এই যে শীতল আর্দ্র অঞ্চলে লৌহ অ্যালুমিনিয়াম হিউমাস সহ নিচে সরে পর্জল মৃত্তিকা তৈরি করে, মানে এই যে লৌহ অ্যালুমিনিয়াম এগুলো সব হিউমাস টিউমাস সবগুলো কিন্তু ধীরে ধীরে চুইয়ে নিচের দিকে পড়ে। লৌহটা কি ঠিক আছে? ঠিকই আছে হয়তো। তো নিচের দিকে চলে যাবে এরকম করে, আর উপরের দিকে কিন্তু মৃত্তিকা তৈরি হবে, যে মৃত্তিকাটার নাম পর্জল। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যে শীতল আর্দ্র অঞ্চলে তৈরি হয়, আর এর ফলে পর্জল মৃত্তিকা তৈরি হয়, ঠিক আছে। এগুলো থেকে কোশ্চেন দেয় না, কোশ্চেন দেয় হচ্ছে এই যে স্যালিনাইজেশন, অ্যালকানাইজেশন,
ঠিক আছে, যেগুলো মানুষের গোলমাল হয়। পর্জলীকরণ থেকে পর্জল মৃত্তিকা, এটা সবাই পারবে। ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন মানে কি? ক্যালসিয়াম, ক্যালসিয়াম শব্দের অর্থ কিন্তু চুন, অর্থাৎ এগুলো কিন্তু চুন সমৃদ্ধ মৃত্তিকা। তো এই যে লেখা আছে চুনাপাথর অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেট জমে চার্নোজেম ও চেস্টনাট মাটি তৈরি হয়। তাহলে কোন অঞ্চলে তৈরি হয় এটা? চুনাপাথর যুক্ত অঞ্চলে। কি মৃত্তিকা তৈরি করে? চার্নোজেম আর চেস্টনাট। তাহলে আমাদের মনে রাখতে হবে চার্নোজেম এবং চেস্টনাট কি ধরনের মৃত্তিকা, ঠিক আছে? তো ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা। তারপরে আছে স্যালিনাইজেশন। তো শুষ্ক অঞ্চলে, মানে স্যালিনাইজেশনটা শুষ্ক অঞ্চলে, স্যালিনাইজেশন মানে ওই লবণ থেকে এসেছে term, ঠিক আছে? তো শুষ্ক অঞ্চলে কি হয়? নিচ থেকে জলটা কৌশিকী প্রক্রিয়া উপরের দিকে উঠে আসে, এবং যখন জলটা উপরের দিকে উঠে আসে তখন নিচ থেকে কিছু পরিমাণ লবণ উঠে আসে, ফলে উপরের মৃত্তিকাটা লবণাক্ত হয়ে যায়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে স্যালিনাইজেশন। তাই লেখা আছে যে শুষ্ক অঞ্চলে লবণ নিচ থেকে উপরে উঠে মাটিতে জমে সোলান চাক বা সাদা ক্ষার মাটি তৈরি হয়। তোমার রাখতে হবে সোলান চাক কিন্তু একটা লবণাক্ত মৃত্তিকা, ঠিক আছে, এবং স্যালিনাইজেশন প্রক্রিয়া তৈরি হয়, ক্যালসিফিকেশনের ফলে কিন্তু তৈরি হয় না। তারপরে আছে অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ, অর্থাৎ ক্ষারধর্মী মৃত্তিকা যেটা। তো মৃত্তিকা কাদাকণা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়নের তুলনায় সোডিয়াম আয়ন যদি অধিক হয় তবে এই ধরনের মৃত্তিকা তৈরি হয়, যেমন সোলোনেট মৃত্তিকা। তো এই কয়েকটা টার্ম যেগুলো এখন আমি বললাম, একটা হচ্ছে চার্নোজম চেস্টনাট, তারপরে হচ্ছে সোলানচাক, সোলোনেট, এই কোশ্চেন গুলোই সবচেয়ে বেশি ঘোরাফেরা করে আর গোলমাল হয়। তো ক্ষারীয়করণ হচ্ছে সোলোনেট হচ্ছে একটা ক্ষারধর্মী মৃত্তিকা, অন্যদিকে সোলানচাক হচ্ছে একটা লবণাক্ত মৃত্তিকা, দুটা কিন্তু পুরো আলাদা জিনিস, ঠিক আছে? এবার যে গ্লেজেশন, তো গ্লেজেশন থেকেও পরীক্ষা অনেক সময় কষে দেয়। গ্লেজেশন কি? যেগুলো জলাভূমির মৃত্তিকা, যে মৃত্তিকাগুলো, তো ওখানে কন্টিনিউয়াস, মানে অক্সাইড জাতীয়, লৌহ অক্সাইড জাতীয় উপাদানগুলো জমা হতে হতে একটা সময় মাটিটা নীলাভ ধূসর হয়ে যায়, আর গ্লেই বক পিট এই ধরনের মাটিগুলো তৈরি করে। তো ওটাকে বলা হয় গ্লেজেশন। গ্লেজেশন প্রক্রিয়াটা মূলত জলাভূমির মধ্যে সংঘটিত হবে, এবং এর ফলে কিন্তু নীলাভ ধূসর বর্ণের গ্লেই বা বক বা পিট মাটি তৈরি হয়, ঠিক আছে? তো এই ছিল কয়েকটা প্রক্রিয়া, এগুলোতে আমাদের হালকা করে মনে রাখতে হবে, পরে এই জিনিসগুলো আবার বারবার আছে, একই জিনিস বারবার হবে, হ্যাঁ। আপাতত খালি আমরা দেখলাম যে স্পেশাল প্রক্রিয়া মেইনলি 6টা, এই 6টা প্রক্রিয়া কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ল্যাটারাইজেশন থেকে যেমন ল্যাটারাইট মৃত্তিকা তৈরি হয়, পর্জলাইজেশন থেকে পর্জল মৃত্তিকা তৈরি হয় এবং এটা শীতল আর্দ্র অঞ্চলে ক্রিয়াশীল। ক্যালসিফিকেশন থেকে চার্নোজম চেস্টনাট মাটি তৈরি হয়। সেলানাইজেশন থেকে সোলান চাপ। অ্যালকানাইজেশন থেকে কি মৃত্তিকা দেখলাম আমরা? সোলোনেজ। আর গ্লেজেশন থেকে গ্লে বা বক মাটি, ঠিক আছে? তো এগুলো ছিল প্রসেস গুলো। এবার হচ্ছে সোয়েল হরাইজন আর প্রোফাইল, ঠিক আছে? তো হরাইজন কি? আমরা জানি মৃত্তিকার যদি এরকম করে উল্লম্ব ভাবে কেউ কাটে, তো মৃত্তিকাকে কিন্তু আলাদা আলাদা রকম দেখতে লাগে, অর্থাৎ মৃত্তিকা কিন্তু বিভিন্ন স্তর দ্বারা গঠিত। এই এক একটা স্তরকে কিন্তু কি বলা হচ্ছে? হরাইজন বলা হচ্ছে, যেমন এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, এরকম। আর প্রত্যেকটা হরাইজনকে একত্রে বলা হচ্ছে লেয়ার। তো লেয়ার কিছুই না, লেয়ার হচ্ছে একাধিক হরাইজনের মিলিত রূপ, ঠিক আছে? বা এরকমও বলতে পারি আমরা যে একটা লেয়ারের মধ্যে একাধিক হরাইজন থাকে। তো ডকুচেভ সর্বপ্রথম মৃত্তিকার স্তরায়ন বা হরাইজনের কথা বলে, ঠিক আছে? বা পরিলেখ শব্দটি ব্যাখ্যা করে নিল, ঠিক আছে? হরাইজন, পরিলেখ, এগুলা শব্দ প্রথম ডকুচেভ ব্যাখ্যা করে। প্রত্যেক স্তরকে হরাইজন বলে এবং সমগ্র স্তরকে একত্রে পরিলেখ বলা হয়। তো হরাইজন মিলে পরিলেখ তৈরি হয়। তো মৃত্তিকার পরিলেখ গুলো এখানে সংক্ষেপে দিয়েছি আমি, তবে একটা আমার মনে হয় এখানে একটু কনফিউশন আছে। আমি আমার এটা এখন মনে পড়লো, এটা না এখনই কেউ প্রিন্ট আউট করো না, এটা কিন্তু 3 দিন লাগবে পড়তে, আজকে কালকে আর পরশু, 3 দিনের মধ্যে কিন্তু এই পেপারটা হয়ে যাবে। তো 3 দিন পরেই সবাই প্রিন্ট আউট করো, ঠিক আছে? কারণ আমি কিছু অ্যাড করতে পারি আবার, এটা পড়াতে পড়াতে ধরা পড়বে, যেমন এখন মনে হচ্ছে এখানে জৈব স্তর বা ও স্তর আছে একটা, ঠিক আছে? তো প্রথমে এরকম মৃত্তিকাকে যদি আমরা ভাগ করি তো মৃত্তিকার অনেকগুলো লেয়ার পাবো। সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে ও, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, লাস্টে হচ্ছে আর, ঠিক আছে? হচ্ছে আর আর ডি একটাই, ও এ বি সি ডি আর, ঠিক আছে? এরকম 5টা লেয়ার আছে। তো এই লেয়ার গুলো সম্পর্কে পড়তে হবে। সবার প্রথমে ও স্তরটা আমরা দেখি। তো ও স্তর মানে হচ্ছে একদম মৃত্তিকার উপরের স্তরটা। আমরা যে বাস করি বা আমাদের যে গাছপালাগুলো জন্মায় সেটা ও স্তরে কিন্তু জন্মায়। তো উদ্ভিদের প্রাণীর দেহাবশেষ, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী কেউ যদি মারা যায় তাহলে এই লেয়ারের মধ্যে, এই স্তরের মধ্যেই থাকবে। গভীরতা কম হয়, এর গভীরতা কিন্তু অনেক কম, ঠিক আছে? আর কালো রঙের হবে যেহেতু এটা হিউমাস সমৃদ্ধ। কোনো মৃত্তিকা যদি হিউমাস সমৃদ্ধ হয় তার রংটা কিন্তু কালচে হবে বা কালো হবে। এবার এই স্তরের নিচে রয়েছে একটা লেয়ার যার নাম হচ্ছে এ লেয়ার বা এলুভিয়েশন স্তর, খনিজ সমৃদ্ধ স্তর। এখানে কিন্তু প্রচুর খনিজ থাকে, কিন্তু এটাও ঠিক যে খনিজগুলো দ্রবীভূত হয়ে নিচের দিকে চলে যায়,
এই খনিজগুলো কোথা থেকে আসে? এই খনিজগুলো হচ্ছে উপরের দিকের লেয়ারটাতে যে উদ্ভিদ বা প্রাণীগুলো মারা যায় তাদের থেকে কিন্তু আসে, এবং সেটা কিন্তু এই যে খনিজীকরণ প্রক্রিয়ায় তৈরি হয়। তো খনিজ সমৃদ্ধ স্তর, অপসারণ স্তর, এটা কিন্তু অপসারণ স্তর মানে এখান থেকে কিন্তু খনিজ পদার্থ, লবণ এগুলা দ্রবীভূত হয়ে নিচের দিকে চলে যায়, ঠিক আছে। তো এলিভেশন মানে হচ্ছে অপসারণ স্তর, এটা মনে রাখতে হবে। এই স্তর খনি কোথা থেকে পড়ছে? আম্লিক, কালো ও ফ্যাকাশে লিচিং প্রক্রিয়া কার্যকরী হয়। লিচিং মানে যে ধৌত প্রক্রিয়া কার্যকরী হয়। তারপর চলে যাবো আমরা বি, যেটা স্তর আছে সেটা। তো খনিজ সমৃদ্ধ স্তর এটাও, কারণ ওই যে উপরের খনিজগুলো এসে এখানে জমা হয়, তো এটা একটা খনিজ সমৃদ্ধ স্তরই হলো। এখানে খনিজগুলো উপরের স্তর থেকে এসে জমা হয়, আর উপরে তো অলরেডি খনিজ তৈরি হচ্ছে, তো ওই জন্য দুটাই খনিজ স্তর, ঠিক আছে। তো খনিজ সমৃদ্ধ স্তর, সঞ্চয় স্তর বলে একে, যে উপরের মেটেরিয়াল গুলো এসে এখানে জমা হয়, এই জন্য সঞ্চয় স্তর। পুষ্টি মৌলের ভান্ডার বলে, যেহেতু সমগ্র পুষ্টি মৌলগুলো বা খনিজ উপাদানগুলো এখানে এসে জমা হচ্ছে, ওই জন্য একে পুষ্টি মৌলের ভান্ডার বলে। এখানে তৈরি হয় হার্ড পেন। হার্ড পেন মানে একটা শক্ত আস্তরণ, ঠিক আছে। তো হার্ড পেন এই স্তরে গঠিত হয়। আর এই যে এ আর বি আছে, এই দুটা স্তরকে একত্রে বলা হয় সোলাম। কি বলা হয়? সোলাম বলা হয়, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে, সোলাম কি? সোলাম হচ্ছে এ আর বি স্তরকে একত্রে সোলাম বলা হয়, ঠিক আছে। মানে আসল মৃত্তিকার লেয়ার হচ্ছে এটাই আর কি, ওই জন্য তাদেরকে একত্রে সোলাম বলা হয়, ঠিক আছে। তারপর আছে সি স্তর, এর নিচে সি স্তর মানে হচ্ছে আবহবিকার গ্রস্ত শিলাচূর্ণ, ঠিক আছে, দ্বারা গঠিত। এটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর প্রাধান্য থাকে এর মধ্যে, ঠিক আছে। আর লাস্টে আর একটা স্তর আছে আর বা ডি, যেটা মূলত জনক শিলা, তবে এটা আমার একটু কনফিউশন আছে, এটা মনে হয় এটা হবে, এটা হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে অর্গানিক লেয়ার, সব সোয়েল সাব সোয়েল প্যারেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে এটা, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে বেড রক, এটা না বেড রক হতে পারে, এটাই আমি বললাম, এটা আমি পরে দেখতে চাইলাম একটু। আজকে আমি এটা ঠিক করে নেবো, হ্যাঁ দেখে ঠিক, যদি মনে হয় যে হ্যাঁ চেঞ্জ হতে পারে তাহলে আমি ঠিক করে দিয়ে দেবো কালকে যখন পড়াবো তার আগে। তো এরকম ছিল এটা, এখান থেকে কোশ্চেন এরকম আসে একটা, যে কোন স্তরকে এলুভিয়েশন স্তর বলা হয়? তো এই স্তরকে কোন স্তরকে এলুভিয়েশন স্তর বলা হয়? তো ওটা হবে বি স্তর, ঠিক আছে। কোন স্তরে লিচিং লিচিং প্রক্রিয়া সর্বাধিক? এই স্তরে হবে। কোন স্তর সঞ্চয় স্তর? তো বি স্তরে হবে। খনিজ সমৃদ্ধ স্তর কাকে বলে? এ কেও বলে, বি কেও বলে, কিন্তু যদি মানে দুটাই অপশন থাকে তাহলে আমার মনে হয় বিটাকেই করা ভালো। আমি প্রথমে এই খনিজ সমৃদ্ধ স্তরটা তুলে দিলাম, তখন থেকে সবগুলো বইতেই আছে এই স্তরটাও খনিজ সমৃদ্ধ স্তর, তখন আবার অ্যাড করে দিলাম। আর হিউমাস সমৃদ্ধ স্তর অনেক সময় জিজ্ঞেস করে, তো হিউমাস সমৃদ্ধ স্তর তো ওটাই হবে। তো যেগুলো এখানে বর্ণনা করা আছে এই কোশ্চেন গুলো থেকেই লেখা আছে, এগুলা থেকেই জিজ্ঞেস করে, উল্টা পাল্টা জিজ্ঞেস করে না, ঠিক আছে। এবার চলে যাব আমরা সোয়েল প্রপার্টি, সোয়েলের ধর্ম বা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আমরা জানি একটা মৃত্তিকার মধ্যে বা যে কোনো কিছুর মধ্যেই দুই ধরনের বৈশিষ্ট্য থাকে, এটাকে বলা হয় ভৌত বৈশিষ্ট্য, আর একটাকে বলা হয় রাসায়নিক বৈশিষ্ট্য। ভৌত বৈশিষ্ট্য মানে যেগুলো আমরা চোখে দেখে বুঝতে পারবো, যেমন রং, ঠিক আছে, আকৃতি, এগুলো। আর রাসায়নিক ধর্ম মানে যেগুলো আমরা চোখে দেখে বুঝতে পারবো না, যাদের জন্য আমাকে ল্যাবে টেস্ট করতে হবে বা একটু সময় সাপেক্ষ ব্যাপারের উপর। যেমন মৃত্তিকার পিএইচ কত, মাটিটা দেখে আমরা কেমন করে বুঝবো যে তার মধ্যে পিএইচ ভ্যালু কত আছে? ওটার জন্য আমাকে ইনস্ট্রুমেন্ট দরকার। তো ওই জন্য বলেছে মৃত্তিকার ধর্মগুলো দুই প্রকার, এটা ভৌত আর রাসায়নিক। তো ভৌত ধর্ম যেমন গঠন আছে, গ্রথন আছে, রং আছে, সছিদ্র আছে, ঘনত্ব, জল ধারণ ক্ষমতা, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম মানে সেগুলোই যেগুলো আমরা দেখে বুঝতে পারবো না খালি চোখে, যেমন হচ্ছে মৃত্তিকার বিক্রিয়া অর্থাৎ পিএইচ ভ্যালু, আয়ন বিনিময় ক্ষমতা, মৃত্তিকার জৈব পদার্থ, মৃত্তিকার পুষ্টিমূল্য ইত্যাদি। এগুলো আমরা যেহেতু দেখতে পাবো না, সেহেতু এগুলোকে বলা হয় রাসায়নিক ধর্ম। তো মৃত্তিকার ধর্ম, মৃত্তিকার ভৌত ধর্মগুলো সম্পর্কে আমরা একটু করে হালকা করে পড়ি আগে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো দেওয়া আছে। তো প্রথমে আছে মৃত্তিকার গ্রথন। তো মৃত্তিকার গ্রথন মানে কি? একটা মৃত্তিকার মধ্যে তিন ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে পলি, একটা হচ্ছে বালি, আর একটা হচ্ছে কাদা, ঠিক আছে। পলি বালি কাদা, পলি বালি কাদা, ঠিক আছে। পলিটা হচ্ছে হালকা, কাদাটা হচ্ছে সব থেকে ভারী, সরি, বালিটা হচ্ছে হালকা আর কাদাটা হচ্ছে সব থেকে ভারী। তো এই পলি বালি কাদা মিলে, ঠিক আছে, পলি বালি কাদা মিলেই কিন্তু সব মৃত্তিকাগুলো তৈরি হয়। তো এই গ্রথন মানে হচ্ছে এটাই, যে কোনো একটা মৃত্তিকার মধ্যে পলি বালি কাদা কি অনুপাতে আছে, ঠিক আছে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু তার নাম হয়। যেমন এখানে আছে বেলে মাটি, অর্থাৎ এখানে বালির ভাগ বেশি হয়। এঁটেল মাটি, এঁটেল মাটি মানে হচ্ছে এখানে মোটামুটি কাদার ভাগটা বেশি হওয়ার কথা, ঠিক আছে, এই জন্য এঁটেল হয়। দোআঁশ মাটি এমন একটা উর্বর মাটি, এই জন্য উর্বর কারণ এখানে প্রায় সবগুলো অনুপাত সমান অনুপাতে কিন্তু থাকে। আর পলি মাটিটাও একটু উর্বর মৃত্তিকা, এখানে মোটামুটি সব থাকে, তবে পলি মাটি যেহেতু এই জন্য পলির পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। তো যদি জিজ্ঞেস করে যে এগুলো মাটির মধ্যে সব থেকে কে উর্বর, তাহলে কিন্তু অবশ্যই দোআঁশ মাটি হবে। কারণ দোআঁশ মাটিতে পলি বালি কাদা সবগুলো সমান অনুপাতে আছে, ঠিক আছে। তো মৃত্তিকার গ্রথন থেকে এই জিনিসগুলো আসবে, এই সবটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে কিন্তু এটা, এখান থেকে কিন্তু
দিয়ে দেয় অনেক সময়। এখানে আরো অনেক কিছু ছিল, আমি বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট ওই কয়েকটা রাখি। এবার আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, যে এই যে মৃত্তিকার গ্রথন, ঠিক আছে, বা টেক্সচার, এটা আমরা কিসের মাধ্যমে নির্ধারণ করি? তো এটা একটা এই টার্নিয়ারি ডায়াগ্রামের মাধ্যমে নির্ধারণ করা হয়। এটা বলা হয় টার্নিয়ারি ডায়াগ্রাম, ঠিক আছে, এর মাধ্যমে নির্ধারণ করা হয়। এটা আপাতত এমনি মনে রাখিয়ে দিতে হবে। যেমন এদিকে পার্সেন্টেজ অফ ক্লে, এদিকে হচ্ছে সিল্ট, এদিকে হচ্ছে স্যান্ড। এগুলো কোথায় কি অবস্থান করছে, যেমন যদি এই জায়গায় পড়ে বিন্দুটা, তো ক্লে লোম হবে, লোম হবে। এখানে এখন তো এটা বোঝা যাবে না, তো এটা তো প্র্যাকটিক্যালের মতো আর কি। জাস্ট এই ছকটা দেখে জাস্ট এটা যাতে মনে থাকে, কোনোদিন যদি কোশ্চেন আসে যে মৃত্তিকার গঠন নির্ধারণ করা হয় কার মাধ্যমে, তো ওটার অ্যান্সার হবে টার্নারি ডায়াগ্রাম। এই জন্য আমি এটা দিয়েছি। নেক্সট বৈশিষ্ট্য আছে মৃত্তিকার গঠন। তো গ্রথন তো আমরা দেখলাম যে মৃত্তিকা কি কি অনুপাতে গঠিত, যে তার মধ্যে বালি আছে বেশি, পলি আছে বা বেশি, নাকি কাদা বেশি আছে। গঠনটা কি? গঠন হচ্ছে শেপ, ঠিক আছে, শেপ বা আকৃতি, মৃত্তিকাটা আকৃতি কিরকম। তো মৃত্তিকাকে এমনি কিন্তু খালি চোখে দেখলে বোঝা যাবে না, কিন্তু আমরা যদি আতশকাচ বা জুম করে দেখি, তাহলে মৃত্তিকার কিন্তু একটা নির্দিষ্ট শেপ আছে, সেটাকে বলা হয় মৃত্তিকার গঠন। তো মৃত্তিকার গঠন এই যে লেখা আছে এখানে, পেটগুলির জ্যামিতিক বিন্যাস, অর্থাৎ পেটগুলি কি অনুপাতে আছে বা কেমন দেখতে, সেটাকে কিন্তু মৃত্তিকার গঠন বলা হয়। পেট কি? পেট হচ্ছে মৃত্তিকা গঠনকারী একদম ক্ষুদ্রতম একক। এই যে মৃত্তিকা, মানলাম এটা একটা মৃত্তিকা, তো এই মৃত্তিকাটা এর এই পয়েন্ট গুলো দ্বারা গঠিত হয়েছে, এরকম পয়েন্ট গুলো দ্বারা, ঠিক আছে। তো এই প্রত্যেকটা এক একটা পয়েন্টকেই বলা হবে পেট। তো পেট কিছুই নয়, পেট হচ্ছে মৃত্তিকা গঠনকারী ক্ষুদ্রতম একক, মাটির একটা সব থেকে ক্ষুদ্র। যেমন হচ্ছে ওই অ্যাটম আছে না, কি যেন, পরমাণু, তাকে আর ভাঙা যাবে না, এরকম সেম ওরকম ব্যাপার। তো এটা মনে রাখতে হবে, আমাদের পেটগুলির জ্যামিতিক বিন্যাসকেই বলা হচ্ছে মৃত্তিকার গঠন। তো এবার এখানে কয়েকটা এরকম কোশ্চেন আছে, যে পেডন কি, তারপরে পলিপেডন কি, ট্রিপেডন কি, সেগুলো আমি এখানে অ্যাড করি, এগুলো বোঝার জন্য এটা দিয়েছি। তো পেডন কি? ত্রিমাত্রিক মাটি গঠনের ক্ষুদ্রতম একক, হ্যাঁ। আর পলিপেডন কি? পলিপেডন হচ্ছে অনেকগুলি পেডনের দলবদ্ধ রূপ, ঠিক আছে, যখন অনেকগুলি পেডন মিলে যাবে তখন দলবদ্ধ রূপ। এপিপেডন কি? এপিপেডন হচ্ছে যখন এই যে একটা পেড, মানলাম এটা একটা পেড, হ্যাঁ, পেডন আর কি, এর উপরের অংশটাকে বলা হয় এপিপেডন। এপি শব্দের অর্থই হচ্ছে উপরে, প্রথম স্তরের, এরকম। এই যে এই জায়গায় একটা যে সোয়েল হরাইজন তৈরি হচ্ছে মানলাম, তো এখানকার এরকম মানে ছোট্ট একটা খণ্ড, যেটাকে আমরা জুম করে এখানে দেখিয়েছি, এই যে জুম করে, তো এটাই হলো একটা পেডন। পেডন মানে এরকম একটা নির্দিষ্ট শেপ থাকে। তো এই একাধিক পেডন, এখানে একটা পেডন, এখানে একটা পেডন, এরকম পেডন অনেকগুলো আছে, এগুলো মিলে তৈরি হলো পলিপেডন। আর এই পলিপেডন থেকে ধীরে ধীরে আমাদের পৃথিবীটা গঠিত। মানে আমাদের পৃথিবী মানে হচ্ছে একাধিক পলিপেডন বা পেডনের মিলিত রূপ, এরকম ব্যাপার। তো পেডন, পলিপেডন, এপিপেডন, এটা মনে রাখতে হবে। পেডন মানে হচ্ছে ত্রিমাত্রিক একক, এরকম, ঠিক আছে। আর পলিপেডন হচ্ছে পেডন গুলো মিলে, এপিপেডন হচ্ছে পেডনের উপরের অংশ, আর কিছুই নয়। আর এটা থেকে অনেক সময় কোশ্চেন আছে যে একটা পেডন কতটা বিস্তার হতে পারে। তো 1 বর্গ মিটার থেকে 10 বর্গ মিটার পর্যন্ত তার বিস্তৃত, এত ছোট হয় আর কি, 1 বর্গ মিটার থেকে 10 বর্গ মিটার। এবার আছে ঘনত্ব, মৃত্তিকার আরেকটা বৈশিষ্ট্য। তো ঘনত্ব থেকে সেরকম কোশ্চেন আসে না। তো ঘনত্ব কিভাবে মেজার করা হয়? ভর ডিভাইডেড বাই আয়তন। মানে আমরা যে জনসংখ্যার ঘনত্ব যেমন বের করি না, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, ঠিক ওরকমই আমরা যদি কোনো মৃত্তিকার ঘনত্ব বের করতে চাই, তাহলে ঘনত্বটা আমাকে এরকম দেখতে হবে যে তার ভর কতটা, সে কতটা এলাকায় জুড়ে রয়েছে, ঠিক আছে। ঘনত্ব যত বেশি হবে, আচ্ছা, ঘনত্ব দুই প্রকার, একটা কিন্তু পদার্থ ঘনত্ব, আর একটা কিন্তু স্থূল। তো একক আয়তনের কঠিন পদার্থ এটা, আর এটা। আচ্ছা, ঘনত্ব যত বেশি হবে না, কোনো মৃত্তিকার ঘনত্ব যত বেশি, তত বুঝতে হবে যে সেই মৃত্তিকাটা কিন্তু তত ভারী আর কি। তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কি? তো আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে মাটির ওজন ও তার সময়ায়তনের জলের অনুপাত। অর্থাৎ মানলাম একটা মাটির ওজন আছে, কতটা মাটির ওজন, সেখানে কতটা জল আছে, তাদের মধ্যেকার যদি আমরা অনুপাত বের করি, সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। সছিদ্রতা কি? সছিদ্রতা হচ্ছে মাটির মধ্যে কত ছিদ্র আছে। এই কয়েকটা থেকে কোশ্চেন আসে না, আগে গুলো থেকে কোশ্চেন আসে, জাস্ট এগুলো আমি বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে মনে থাকে যে ঘনত্ব একটা হচ্ছে ভৌত ধর্ম, তারপরে আপেক্ষিক আর্দ্রতা একটা ভৌত ধর্ম, আর সছিদ্রতা একটা ভৌত ধর্ম, এগুলো হলো ভৌত ধর্ম। এবার চলে আসবো আমরা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে প্রথমে আছে মাটির বিক্রিয়া বা পিএইচ। তো পিএইচ থেকে অনেক কোশ্চেন আসে। তো পিএইচ এর প্রথম কোশ্চেনটা হচ্ছে যে পিএইচ শব্দটা কে ব্যবহার করেন? তো বিজ্ঞানী সোরেন, ঠিক আছে। এর ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ এর ফুল ফর্ম পটেনশিয়াল অফ হাইড্রোজেন বা পন্ডাস অফ হাইড্রোজেন, কোনো কোনো জায়গায় থাকে পন্ডাস অফ হাইড্রোজেন, ঠিক আছে। এটি একটি স্কেল যা দ্রবণের অম্লতা ও ক্ষারত্ব পরিমাপ করে। মানে পিএইচ এমন একটা স্কেল যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনো একটা মৃত্তিকা
কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী। তো এর হচ্ছে ভ্যালুগুলো 0 থেকে 14 পর্যন্ত হয়। যদি 7 হয় তাহলে বুঝতে হবে সেটা নিরপেক্ষ মাটি এবং খুবই উর্বর হয় এই মাটিতে, অর্থাৎ তার মধ্যে অম্ল আর ক্ষারত্ব প্রায় সমান অনুপাতে আছে। যদি 7-এর কম হয় তাহলে অম্লধর্মী মৃত্তিকা, আর যদি 7-এর বেশি হয় তাহলে ক্ষারীয়ধর্মী মৃত্তিকা। পিএইচ আমরা এই জন্য টেস্ট করি যে মানলাম আমার কোনো একটা জমি আছে, সেই জমি আমার অম্লধর্মী, ঠিক আছে, তাহলে আমাকে চুন জাতীয় সার ব্যবহার করতে হবে। আবার দেখলাম আমি ক্ষারধর্মী মৃত্তিকা আমার, তাহলে আমাকে অম্লধর্মী কিছু পদার্থ ব্যবহার করতে হবে যাতে আমার ক্ষারটা চলে যায়। সেই জন্য কিন্তু পিএইচটা টেস্ট করা হয়। জলেরও পিএইচ টেস্ট হচ্ছে এখন, তাহলে মাটির নয়। এরপর আছে ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, এটা বলা হয় ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, ঠিক আছে। তো ক্যাটায়ন বিনিময় ক্ষমতা মানে কি, যে মাটি কতটা পুষ্টি আয়ন ধরে রাখতে পারে, একটা মাটির মধ্যে কতটা পুষ্টি ধরে রাখার ক্ষমতা আছে, সেটাকে বলা হয় ক্যাটায়ন বিনিময় ক্ষমতা, ঠিক আছে। উচ্চ সিইসি, অর্থাৎ যদি ক্যাটায়ন বিনিময় ক্ষমতা অনেক বেশি হয় মাটির, তার মানে কি হবে, মাটির মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি আয়নগুলো ধরে রাখার ক্ষমতা বেশি হবে, তাহলে মাটিটা কি হবে, উর্বর হবে, ঠিক আছে। তো এটার সাথে রিলেটেড কয়েকটা টার্ম আছে, যেমন কলয়েড, ক্যাটায়ন, অ্যানায়ন, মিশেল আর চিলেট, এগুলো আমাদের মনে রাখতে হবে ভালো। এটা তো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট। কলয়েড কি, কলয়েড হচ্ছে মাটি গঠনকারী অতি সূক্ষ্ম খনিজ ও জৈব কণা। মানে এই যে মাটি যে গঠন করে না, তো মাটি গঠন করে যে মাটির মধ্যে কিন্তু জৈব থাকে, এই জৈব কণাগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম রূপগুলোকেই বলা হয় কলয়েড। এটা কিন্তু ব্যবহার করে এই ধারণাটা প্রথম দেয় গ্রাহাম, ঠিক আছে। ক্যাটায়ন কি, ধনাত্মক তড়িৎ আধানযুক্ত কলয়েডদের ক্যাটায়ন বলে। এই কলয়েডটা যদি পজিটিভ আধানযুক্ত হয় তাহলে তাদেরকে ক্যাটায়ন বলে। এগুলা জিনিস আমিও অত বুঝি না আর কি, হ্যাঁ, ক্যাটায়ন অ্যানায়ন এগুলো আমাদের জিনিস নয়, আমরা জাস্ট এরকম করে মনে রেখে দেবো যাতে মনে থাকে, এখান থেকে এরকম করে কোশ্চেন গুলো আসে। অ্যানায়নটা কি, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, অর্থাৎ একটা কলয়েডের মধ্যে দুই ধরনের আধান থাকে, পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ হলে ক্যাটায়ন, নেগেটিভ হলে অ্যানায়ন, ব্যস্ত হয়ে গেল। মিশেল কি, ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত জৈব অজৈব কলয়েড, অর্থাৎ ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত হবে জৈব অজৈব কলয়েডদের একত্রে মিশেল বলে। সিলেট হচ্ছে ধাতব ক্যাটায়নযুক্ত জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো এগুলো একদম পুরো মুখস্থর মতো করে নিতে হবে একদম, যাতে লাইনটা বললে চিলেট কি একদম ফটাফট মনে চলে আসে এরকম, ঠিক আছে। তারপর আছে মাটির পুষ্টিমূল। পুষ্টিমূল কথার অর্থ হচ্ছে মাটির মধ্যে জৈব উপাদানগুলো যে থাকে বা পুষ্টিগুলো থাকে তাদেরকে বলা হয়। তো এই পুষ্টি মৌলগুলো মূলত 3 প্রকারের হয়, একটা হচ্ছে মুখ্য পুষ্টি মৌল, গৌণ পুষ্টি মৌল, একটা হচ্ছে অনুপোষক যেগুলো খুব হালকা অনুপাতে থাকে। তো মুখ্য পুষ্টি মৌল মানে কি, মুখ্য পুষ্টি মৌল ইহা 2 প্রকার আবার, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক। আছে প্রাথমিক মানে যেগুলো একদম দরকারি একটা মৃত্তিকার মধ্যে, তো এনপিকে, এনপিকে এদের সংকটি মৌল বলে। সংকটি মৌল মানে মানে এরা যদি না থাকে সংকট হয়ে যাবে এরকম, বা খুব দরকারি মৌল এগুলো, এনপিকে বলা হয়। আর এনপিকে এর পাশাপাশি আরো কিছু আছে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এদেরকে বলা হয় কি মাধ্যমিক। গৌণ মৌল আছে যেমন ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তামা, বোরন, দস্তা, ক্লে ও লৌহ এরকম। অনুপেশক যেগুলো সামান্য পরিমাণে থাকে, সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন। এর মধ্যে এনপিকে থেকে অনেক সময় কোশ্চিন আছে যে কাকে সংকটি মৌল বলা হয়, বা মাটির এর মধ্যে কোনটা আহ মুখ্য পুষ্টি মৌল বা প্রধান পুষ্টি মৌল, দিয়ে দিল 3টা অপশন, আর একটা দিয়ে দিল ওটা হবে না এরকম। এবার হচ্ছে এই পুষ্টি মৌলগুলো যদি কি উপকারিতা, যে একটা গাছের ক্ষেত্রে বা একটা উদ্ভিদের ক্ষেত্রে কি উপকার ফেলে, আর এর অভাবে উদ্ভিদের কি রোগ হয়, এটা জিনিস আমাদের পড়তে হবে। সবগুলো পড়তে হবে না, বিশেষ করে যেগুলো বোল্ড করা আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। 3টা তো আমাকে পড়তেই হবে একদম, খুব ইম্পর্টেন্ট মাস্ট। তো নাইট্রোজেনের উপকারিতা কি, নাইট্রোজেনের ফলে পাতা কাণ্ডের সবুজ অংশ তৈরি হয়, কোষ বৃদ্ধি হয়। আর যদি নাইট্রোজেন কম হয়ে যায় কোনো উদ্ভিদে তাহলে গাছটা কি হবে, খর্বাকার হয়ে যাবে, ছোট হয়ে যাবে আকৃতি, পাতা কাণ্ড হলুদ হয়ে যাবে, এই ঘটনাগুলো কিন্তু হবে। ফসফরাস কি করে, ফসফরাস ফসফরাস হচ্ছে গাছের ডিএনএ তৈরি করে, ঠিক আছে, কোষের ডিএনএ তৈরি করে। আর যদি ফসফরাসের অভাব হয় তাহলে পাতা হালকা হয়ে যাবে, তারপর লাল বা বেগুনি হয়ে যাবে পাতাগুলো। তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরোফিল তৈরি করে, সালোকসংশ্লেষ, শর্করা খাদ্য তৈরি করে এগুলো। এর ফলে একটা রোগ হয়, একটা হচ্ছে ক্লোরোসিস, একটা হচ্ছে নেক্রেসিস। ক্লোরোসিস মানে হচ্ছে যে উদ্ভিদটা ধীরে 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 কালারলেস হয়ে যাবে এরকম, আর কালারলেস হতে হতে যখন উদ্ভিদের পাতাগুলো একদম শুকিয়ে যাবে তখন সেটা হয়ে গেল নেক্রেসিস, অর্থাৎ ক্লোরোসিস থেকেই নেক্রেসিস। তো এই দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ও নেক্রেসিস রোগ হয়। তো সেটা হচ্ছে একটা পটাশিয়াম, তবে শুধুমাত্র পটাশিয়ামের অভাবে হয় এরকম নয়, নিচে আরো আছে যেমন ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু হতে পারে ক্লোরোসিস। একে বাংলা কিন্তু পান্ডু রোগ বলে, পান্ডু রোগ। তারপর আমি যেগুলো মেন ওগুলো বলে দিচ্ছি একটু করে। ম্যাগনেসিয়াম যেমন আছে, তো ম্যাগনেসিয়াম কি করে, ক্লোরোফিলের একমাত্র ধাতু বা ধাতব উপাদান। ওটার সময় জিজ্ঞেস করে যে এই যে ক্লোরোফিল আছে উদ্ভিদের, যে ক্লোরোফিল আছে সবুজ যে কারণে পাতাগুলো, তো ক্লোরোফিলের একমাত্র ধাতব উপাদান কোনটা, তাহলে আমরা বলবো ম্যাগনেসিয়াম।
আর ক্লোরোফিল যদি না থাকে তাহলে কি হবে, তাহলে ক্লোরোসিস রোগ হবে, অর্থাৎ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে। তারপরে ম্যাঙ্গানিজের অভাবে কি হয়, দানা শস্যের ডোরা রোগ হয়। এটা কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে যে কার অভাবে দানা শস্যের ডোরা রোগ হয়, তো ম্যাঙ্গানিজের অভাবে। হ্যাঁ, তারপর এদিকে কয়েকটা আছে, যেমন বোরনের অভাবে কি হয়, তো বোরনের অভাবে শালগমে ব্রাউন হার্ট ও বিটে হচ্ছে হার্ট রড, এই দুটা রোগ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দশটা কি করে, অক্সিন হরমোন গঠন করে, অর্থাৎ যে হরমোনটা আর কি গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, যদি এই হরমোনের অভাব হয় তাহলে গাছটা ঠিকঠাক করে বৃদ্ধি পাবে না, গাছের পাতাগুলো ঠিকঠাক হবে না এরকম। আর দশটার যদি অভাব অভাব হয় তাহলে পাতা হলুদ শুকিয়ে যায় এরকম, অর্থাৎ এই ক্লোরোসিস আর এই রোগগুলোই হবে। লোহা আছে, তো লোহার অভাবে ধানে ক্লোরোসিস হয়, রাখে মটল লিফ বলে একটা রোগ। এই দুটা জিনিস আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে। এই যে যতগুলো আমি হোল্ড করে দিয়েছি এগুলো তো ইম্পর্টেন্ট, পারলে এগুলো সবগুলোই পড়া উচিত দুইবার। যেমন কোবাল্ট থেকে এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞেস করে যে কোন খনিজ উপাদানটি উদ্ভিদে ভিটামিন 12, ওটা কোবাল্ট হবে, ঠিক আছে। এরপরে চলে যাবো ওয়ার্ল্ড সোয়েল গ্রুপ, অর্থাৎ মাটির যে শ্রেণী বিভাগ সেটা। তো মাটির শ্রেণী বিভাগ অনেকজনই করেছে, তবে এতগুলো আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ডকুচেভের যে জেনেটিক ক্লাসিফিকেশন করেছে, মারবুটের যারটা হচ্ছে মরফোজেনেটিক সিস্টেম নামে পরিচিত, বলদুইন আরো অ্যাসোসিয়েট, মানে বলদুইনের সাথে আরো কয়েকজন ছিল, তারা মিলে একটা ক্লাসিফিকেশন দিয়েছে যেটা হচ্ছে জেনেটিক অ্যাপ্রোচ নামে পরিচিত। অর্থাৎ জেনেটিক ক্লাসিফিকেশন সর্বপ্রথম দেয় ডকুচেভ, তারপর দেয় বলদুইন, ঠিক আছে। আর একটা আছে ইউএসডিএ সোয়েল টেক্সোনমি, ঠিক আছে। তো এই চারটা জিনিস আমাদের পড়তে হবে, যদিও সিলেবাসের মধ্যে খালি জোনাল, ইন্ট্রাজোনাল আর কি যেন উল্লেখ করা আছে, কিন্তু এরকম করে পড়লে তবে কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার হবে। তো ডকুচেভ হচ্ছে 1900 সালে প্রথম মৃত্তিকার জেনেটিক ক্লাসিফিকেশন করেন। জেনেটিক ক্লাসিফিকেশন কথার অর্থ হচ্ছে যে ওই জায়গায় কেন ওই মৃত্তিকাটা তৈরি হলো, মৃত্তিকার উদ্ভবের কারণটা সহ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ঠিক আছে। তো তিনি একজন রাশিয়ান সায়েন্টিস্ট ছিলেন, এবং তিনি হচ্ছে সেন্ট্রাল রাশিয়ার আপল্যান্ডে কাজ করেছিলেন, যেখানে তৃণভূমি ছিল, ঠিক আছে। এই তৃণভূমি অঞ্চলে কাজ এইগুলো সব ধারণা দিয়েছে। তো তিনি সোয়েলকে মেনলি তিনটা ভাগে ভাগ করেছিলেন, জোনাল, ইন্ট্রাজোনাল, অ্যাজোনাল। তবে প্রথম দিকে তার নামকরণ করেন এরকম নর্মাল সোয়েল, ট্রানজিশনাল সোয়েল, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল সোয়েল। তো নর্মাল সোয়েল মানে বা জোনাল সোয়েল মানে সেই সোয়েলটা যেটা হচ্ছে মূলত জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ দ্বারাই আমরা চিনতে পারবো যে জলবায়ু কিরকম আর ওখানে এই ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মাবে। তো এটাই বলছে যে ওটা আমি এখানে লিখিনি, কিন্তু এটা এরকম ব্যাপার। তো নর্মাল সোয়েল হচ্ছে যেখানে পুরো ডেভেলপ হবে স্তরগুলো একটু, জোনাল সোয়েল মানে পুরো স্তরগুলো ক্লিয়ার দেখা যাবে। আর দ্বিতীয় হচ্ছে এই সোয়েলটা মূলত জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দ্বারা প্রভাবিত হবে, ঠিক আছে। যেমন চেস্টনাট, পটজল, ল্যাটেরাইট, এই তিনটা মৃত্তিকা হচ্ছে নর্মাল সোয়েল বা জোনাল সোয়েলের উদাহরণ। আর এই জোনাল সোয়েলের মধ্যেই মানলাম আমাদের ইটারে এই যে জায়গাটা, যে জায়গায় আমি আছি, তো ইটারে তো সব জায়গায় স্থলভাগ নেই, তো কিছু কিছু পুকুর আছে এরকম করে সরাই দিকে যেমন। তো এই ইটারের চারপাশে যা জমি দেখা যাচ্ছে, মানে যা মাটি, পুকুরটার মধ্যে কিন্তু একটা অন্যরকম মাটি দেখা যাচ্ছে, আর পুকুরটা একটা জলাভূমি। তো ওরকমই যে স্থানীয় কিছু পার্থক্যের কারণে জোনাল সোয়েল বা নর্মাল সোয়েলের মধ্যেই কিছু অন্য ধর্মী সোয়েল তৈরি হয়, যাদেরকে কিন্তু আমরা ইন্ট্রাজোনাল সোয়েল বলে থাকি। তো ডিউ টু দ্য লোকাল কন্ডিশনের কারণে এগুলা তৈরি হয়, যেমন ক্যালসিমরফিক বা চুন সমৃদ্ধ, হাইড্রোমরফিক মানে জলের মৃত্তিকাগুলো। অ্যাবনর্মাল সোয়েল বা রিজনাল সোয়েল কোনটা, যেটা হচ্ছে ডেভেলপ হয়নি এখনো, অর্থাৎ যার মধ্যে পুরো লেয়ার গুলো তৈরি হয়, ঠিক আছে, তাদেরকে বলা হয় ইনকমপ্লিট সোয়েল বা রিজনাল সোয়েল, ঠিক আছে। যেমন অ্যালুভিয়াল, রেগোসল। এটারই আবার পরে একটু ভালো করে ভাগ করেছেন, যেমন হচ্ছে নর্মাল ক্লাস এ মানে নর্মাল সোয়েল, যেমন উল্লেখ করে দিবে যে বোরিয়াল সোয়েল, ঠিক আছে, বোরিয়াল। তারপর হচ্ছে তৈগা, তারপর হচ্ছে ফরেস্ট মানে স্টেপ এরকম, ফরেস্ট স্টেপ, তারপর স্টেপ এরকম, ডিজার্ট, এয়াল, ঠিক আছে। তবে এই ছকটা আমরা মনে রাখবো না, উপরে যেটা বললাম ওটাই, কারণ এরই ছকগুলোকে আবার পরবর্তীকালে মার্চ করে একটা ছক হয়েছে, ওই ছকটা থেকে আমরা ভালো করে ট্রানজিশনাল সোয়েল বা ইন্ট্রাজোনাল সোয়েলের মধ্যে এগুলো আছে, অ্যাবনর্মাল সোয়েলের মধ্যে এগুলো আছে, মুড সোয়েল, অ্যালুভিয়াল সোয়েল, এওলিয়ান সোয়েল, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, পরের যেটা আছে ওটা পড়বো। এটা থেকে ওই কনসেপ্ট গুলো গেছে, তো একটু এটা থেকে পড়লে তাহলে বুঝতে সুবিধা হবে। সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ডকুচেভ দিয়েছে কত সালে, 1900 সালে, ঠিক আছে। তারপরে মারবুট দিয়েছে 1927 সালে, বলদুইন দিয়েছিল 1938 সালে, এবং 19 থেকে 1949, ঠিক আছে। আর এটা মূলত 1953 সালের দিকে তৈরি হোক, 53 থেকে 7 বছর ধরে চলে, জন্য এটাকে সেভেন্থ এপ্রোচ বলা হয়। তো এরপরে আসবো আমরা মারবুট। মারবুট হচ্ছে মরফোজেনেটিক সিস্টেম নামে পরিচিত। তো মারবুট পুরোপুরি ইনফ্লুয়েন্স ছিল কার দ্বারা,
ডকুচেপ দ্বারা। অর্থাৎ ডকুচেপ যেটাই বলেছেন তিনি সেটাই মেনে নিয়েছেন, বলছে হ্যাঁ এরকমই আছে, শুধুমাত্র কিছু কিছু জায়গা চেঞ্জ করেছে। যেমন ডকুচেপ অ্যাডাপ্টেড দ্য আইডিয়া অফ রাশিয়ান সোয়েল টাইপ, অর্থাৎ এই যে রাশিয়ার যে সোয়েল টাইপ করেছিল ডকুচেপ, তাকে গ্রহণ করেছিল, কিন্তু তিনি তার নাম দেন গ্রেট সোয়েল গ্রুপ। ওই গ্রুপটা একটা অন্যরকম করে দেখান এবং তার সোয়েল গ্রুপটার নাম দেন গ্রেট সোয়েল, গ্রেট সোয়েল গ্রুপ। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে কে গ্রেট সোয়েল গ্রুপের ধারণা দেয়। ফার্স্ট ক্লাসিফাই সোয়েল বেসড অন দা, মানে তিনি হচ্ছে প্রথম যিনি হচ্ছে মৃত্তিকার একদম যেগুলো রং, টেক্সচার, গঠন, তারপর হরাইজন, এগুলোর ভিত্তিতে আর কি শ্রেণীবিভাগ করার চেষ্টা করেন। অর্থাৎ মৃত্তিকার একদম অভ্যন্তরীণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে তিনি প্রথম কিন্তু মৃত্তিকার শ্রেণীবিভাগ করেন। ওরা খালি উপর উপর জলবায়ু টলবায়ু এগুলোর উপর, কিন্তু তিনি প্রথম একদম মৃত্তিকার রং, ধর্ম কি কি আছে সবগুলোর ভিত্তিতে শ্রেণীবিভাগ করেন। এই যে নট জাস্ট জিওলজি অ্যান্ড প্যারেন্ট রক, অর্থাৎ খালি ওখানকার জলবায়ু, ক্লাইমেট এগুলো বা প্যারেন্ট রক এগুলোর ভিত্তিতে না করে তিনি তার ভিতরে যে ছোট ছোট বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর ভিত্তিতেও কিন্তু মৃত্তিকাকে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেন। বেসড অন আয়রন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিয়া, আচ্ছা সেদিকে আছে। তো এই যে মারবুট ছিলেন, মারবুট হচ্ছে বাকি সব গ্রহণ করেছিল, যে যেটা যেটা বলেছিল কি বলে ওর নাম ডকুচেপ, সেটাই, কিন্তু তিনি কি করলেন, যেটা মানে জোনাল সোয়েল ছিল সেই জোনাল সোয়েলকে কিন্তু দুভাগে ভাগ করে। তো পেডাল ফাল সোয়েল একটা হচ্ছে পেডোকেল সোয়েল। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে কে পেডাল ফাল ও পেডোকেল সোয়েলের ধারণা দেয়, বা কে আঞ্চলিক মৃত্তিকাকে দুটা শ্রেণীতে বিভক্ত করেন, পেডাল ফার ও পেডোকেল, তাহলে সেটা হবে কিন্তু মারবুট। ঠিক আছে, তো মারবুট বলেছে পেডাল ফার মানে কি, মানে হচ্ছে যেখানে ফেরাস অক্সাইডের পরিমাণ বেশি থাকে। পেডোকেল মানে কি, যেখানে ক্যালসিয়াম বা চুনের পরিমাণ বেশি থাকে। তো হাই রেনফল যেখানে হবে, সারপ্লাস ওয়াটার মানে যতটা জল দরকার তার থেকে বেশি জল আছে, তারপর হচ্ছে মোর লিচিং অর্থাৎ প্রচুর লিচিং প্রক্রিয়া হবে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে পেডোকেল, কেল মানে ক্যালসিয়াম, অর্থাৎ এখানে লো রেইনফল হবে, হাই ইভাপোরেশন হবে, বৃষ্টিপাত যতটা হবে তার থেকে বেশি রেইনফলই হবে। ঠিক আছে, ওয়াটার ডেফিসিট হবে, অর্থাৎ জলের অভাব দেখা যায়। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পেডোকেল। ঠিক আছে, বা ক্যালসিয়াম সমৃদ্ধ। অর্থাৎ উষ্ণ অঞ্চলের মাটি পেডোকেল, আর আর্দ্র অঞ্চলের মাটি হচ্ছে ক্যালকল। এটা কে ভাগ করলেন, এটা হচ্ছে মারবুট 1927 সালে। এরপরে চলে আসবো আমরা বলদুইন, বলদুইন ঠিক আছে, এবং অ্যাসোসিয়েটেড, তার সাথে আরো কয়েকজন ছিলেন, যেটা জেনেটিক অ্যাপ্রোচ নামে পরিচিত, 1938 সালে। তাহলে প্রথমে দিল কে ডকুচেপ 1900 সালে, তারপরে 1927 সালে দিল মারবুট, তারপরে বলদুইন দিল 1938 সালে। ঠিক আছে, 1938 থেকে 1949 এরাই রাজত্ব করেছে। ঠিক আছে, তো রিভার্স সোয়েল মানে রিভাইজ মানে কি আবার ক্লাসিফিকেশন করেন, এই যে ইয়েটা কি বলে ডকুচেপেরটা, তারপরে মারবুটেরটা এরাই। তো বলদিন করে 1938 সালে, কুলেগ আর ট্রপ নামে দুজন ছিল, তারা করে হচ্ছে 1949। ঠিক আছে, তাহলে 38 সালে আর 1949 সালে দুটাই কিন্তু মনে রাখতে। বুঝা কি যাচ্ছে নাকি? আজকে বেশি ক্লাস করছে না। তো এই না ক্লাসিফিকেশনটা না ইয়ের এসএসসি এর বইগুলোতে অনেক উল্টাপাল্টা দেওয়া আছে। ঠিক আছে, কনফিউশন হয়ে যাবে কিন্তু, যেমন কে প্রথম জেনেটিক ক্লাসিফিকেশন করেন কি করেন, এসএসসির কয়েকটা বই আছে যেগুলাতে কিন্তু অনেক কনফিউশন আছে। ওই জন্য এটা আমি একদম পরপর সিস্টেমেটিকই দিয়ে দিচ্ছি, যাতে সবাই বুঝতে পারে ভালো তারপরে কোনটা আসে। তো বলদুইন 1938 সালে, আর কেলগ আর ট্রপ হচ্ছে 1949 সালে। মারবুটের মরফোজেনেটিক সিস্টেমটাকে তিনি রিভাইজ করেন। মারবুট যেটা মরফোজেনেটিক সিস্টেম দিয়েছিল সেটাকে রিভাইজ করেন, এবং তার মধ্যে কিছু যেগুলা লিমিটেশন ছিল আর কি, সীমাবদ্ধতা ছিল, সেগুলোকে দূর করার চেষ্টা করেন। রাশিয়ার যে জোনালিটি কনসেপ্টটা ছিল, অর্থাৎ এই যে ডকুচেপ যে কনসেপ্টটা দিয়েছিল সেটাকে পুনরায় গ্রহণ করেন, এবং পেডোকেল পেডাল ফার ধারণাটা কি কিন্তু এখানে আর গ্রহণ করা হয়। তাহলে যদি বলে যে কারা তাদের শ্রেণীবিভাগে পেডোকেল ও পেডাল ফারকে মানে বর্জন করেছেন, তাহলে সেটা কিন্তু বলদুইন হবে। কারণ ডকুচেপ তো ওগুলো আইডিয়াই দেয়নি, ডকুচেপের পর একবার আসছিল, পরে পরবর্তীকালে বলদুইন বলছে না এরকম কোনো ব্যাপার নয়, পেডোকেল পেডাল ফার দরকার নেই। তখন এরা হচ্ছে আবার পুনরায় তিনটা ভাগে ভাগ করেন, যেটা হচ্ছে ডকুচেপ প্রথমের দিকে দিয়েছিল, জোনাল, ইন্ট্রাজোনাল, জোনাল। তো জোনাল মানে এই যে এখানে আমি ভালো করে বর্ণনা করেছি। তো জোনাল মানে হচ্ছে মূলত জলবায়ু ও উদ্ভিদের কভার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ জলবায়ু আর উদ্ভিদ কেমন রয়েছে তার দ্বারা নিয়ন্ত্রিত। প্যারেন্ট ম্যাটেরিয়ালের প্রভাব গৌণ, এখানে কিন্তু একদম মানে যেটা যেখান থেকে মৃত্তিকাটা তৈরি হয়েছে তার প্রভাব অতটা নেই। প্রোফাইল জলবায়ু উদ্ভিদের অঞ্চল অনুযায়ী তৈরি হয়। ঠিক আছে, প্রোফাইলটা হচ্ছে জলবায়ু আর উদ্ভিদ কেমন রয়েছে তার উপর ভিত্তি করে তৈরি হয়। ইন্ট্রাজোনাল মানে হচ্ছে কোনো অঞ্চলের মধ্যেই স্থানীয়ভাবে
কিন্তু এটা তৈরি হবে, যেমন এর মধ্যে প্যারেন্ট ম্যাটেরিয়ালটার প্রভাব বেশি, আদি শিলাটার খুব প্রভাব। অ্যাজোনাল মানে হচ্ছে যেটা কম সময়ের কারণে অপরিণত প্রোফাইল তৈরি হবে সেগুলো, যেমন নতুন অ্যালুভিয়াম, ফ্লুভিয়াম, এই সমস্ত মাটিগুলো। হ্যাঁ, তো এই যে ভাগটা, অর্থাৎ এই যে কি বলে বলদুইনের যে ভাগটা, তো বলদুইন প্রথমে এটাকে তিনটা ওয়ার্ডারে ভাগ করেন, তিনটা ভাগে, পরবর্তীকালে 9টা সাব ওয়ার্ডারে ভাগ করেন, আর গ্রেড গ্রুপ, সোয়েল ফ্যামিলি, সিরিজ, টাইপ ইত্যাদিতে ভাগ করেন। এগুলোই আমরা পড়বো। পড়বো তো নয়, এখান থেকে মুখস্থ করতে হবে। যেমন পরীক্ষায় যদি এবার আসে জোনাল সোয়েল কোনটা, তো জোনাল সোয়েল হচ্ছে এই যেগুলো: টুন্ড্রা সোয়েল, সিরোজেম সোয়েল, ডিজার্ট সোয়েল, রেড সোয়েল, ঠিক আছে, চেস্টনাট, তারপরে হচ্ছে চার্নোজেম, পরজল, ল্যাটেরাইট। এখানে যা যা আছে সবগুলো কিন্তু আমাদের একদম পুরো মুখস্থ করবে, এইগুলো ব্যাপার। তো এখান থেকে এই মুখস্থটা এখান থেকে শুরু করতে হবে। পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, যে কোনটা জোনাল সোয়েল, কোনটা ইন্ট্রাজোনাল সোয়েল, কোনটা অ্যাজোনাল সোয়েল। আর আসলে এগুলা থেকে আসবে। ইন্ট্রাজোনাল সোয়েল কোনটা? ইন্ট্রাজোনাল সোয়েলকে তিন ভাগে ভাগ করা যায়: একটা হ্যালোমরফিক, একটা হচ্ছে হাইড্রোমরফিক, আর একটা হচ্ছে ক্যালসিমরফিক। ঠিক আছে, হ্যালোমরফিক মানে হচ্ছে লবণাক্ত স্যালাইন অঞ্চলের মৃত্তিকাগুলো, হাইড্রোমরফিক মানে জলাভূমির মৃত্তিকাগুলো, ক্যালসিমরফিক মানে যার মধ্যে ক্যালসিয়াম বা চুনের পরিমাণ বেশি আছে, এই ধরনের মৃত্তিকাগুলো। যেমন হচ্ছে হ্যালোমরফিকের মধ্যে সোলানচাক, স্যালাইন, সেলোনেজ, এই সমস্ত মৃত্তিকাগুলো। ক্লে সোয়েল, বক সোয়েল, পিট সোয়েল, এগুলো হচ্ছে কি হাইড্রোমরফিক মানে জলাভূমির মৃত্তিকা। আর ক্যালসোমরফিক মানে হচ্ছে র্যানজিনা, যেমন এটা বোল্ড করে দেওয়া উচিত ছিল, র্যানজিনা সোয়েলটা হচ্ছে একটা ক্যালসোমরফিক বা ইন্ট্রাজোনাল, ঠিক আছে, চুন সমৃদ্ধ সোয়েল। অ্যাজোনাল সোয়েল মানে সোয়েলের কোনো ভাগ নাই সেরকম, তবে আমরা এগুলো মনে রাখবো: লিথোসোল, অ্যালুভিয়াল সোয়েল, রেগোসল, এগুলো হচ্ছে অ্যাজোনাল সোয়েল। অর্থাৎ এদের প্রোফাইল গুলো এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি, ঠিক আছে। তবে দোআঁশ মাটি আছে না, দোআঁশ মাটি বলছি, ওই কি যেন মরুভূমি অঞ্চলে যে তৈরি হয় বালিয়াড়ি গুলো, ওটা অনেক সময় দিয়ে দেয়, মনে পড়ছে না আমার এখন, ওটাও কিন্তু একটা অ্যাজোনাল সোয়েল। এরপরে আছে এই ইউএসডিএ ক্লাসিফিকেশন। তো ইউএসডিএ 1953 থেকে 1960, 7 বছর ধরে সংশোধন করতে করতে লাস্টে 1960-এর দিকে একটা ক্লাসিফিকেশন করেন। ওই জন্য এই ক্লাসিফিকেশনটা সেভেন্থ অ্যাপ্রক্সিমেশন নামে পরিচিত। 7 মানে 7 বছর ধরে যেহেতু হয়েছে। তারপরে 1965 সালে সর্বপ্রথম কৃষি বিভাগ এই মৃত্তিকার ক্লাসিফিকেশনটা ব্যবহার করতে শুরু করে, তবে সেটা মাত্র আমেরিকা। এবং 1975 সালে, ঠিক আছে, এর একটা নাম হয়, যার নাম হচ্ছে সোয়েল টেক্সোনমি রূপে প্রকাশিত, এবং তারপর থেকে কিন্তু গোটা বিশ্বে এই টেক্সোনমিটাই ব্যবহার করতে হয়েছে। তো এখানে গোটা মৃত্তিকাগুলোকে 6টা ওয়ার্ডারে ভাগ করা হয়েছে। প্রথম না হচ্ছে ওয়ার্ডার, 12টা ভাগ, সাব ওয়ার্ডার, গ্রেড গ্রুপ, সাব গ্রুপ, ফ্যামিলি, সিরিজ, এগুলো কিন্তু অনেক বইতে আলাদা আলাদা আছে, এগুলা থেকে ওরকম আসেই না পরীক্ষা, আসে হচ্ছে ওয়ার্ডার কয়টা সেটাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু সিলেবাসে নেই, হ্যাঁ, তাও আমি পড়া দিচ্ছি কারণ এখান থেকে সিলেবাসে না থাকলেও কোশ্চেন আসে। তো কয়টা ওয়ার্ডারে ভাগ করেছে? 12টা ওয়ার্ডারে। তারপরে সাব ওয়ার্ডার, গ্রেড গ্রুপ, সাব গ্রুপ, ফ্যামিলি, সিরিজ, এগুলো কিন্তু আমাদের পর পর মনে রাখতে হবে। ওয়ার্ডার মিলে তৈরি হয় সাব ওয়ার্ডার, সাব ওয়ার্ডারের ভিতরে গ্রেড গ্রুপ, ঠিক আছে, তারপরে সাব গ্রুপ, ফ্যামিলি, সিরিজ, থেকে বড় হচ্ছে ওয়ার্ডার, এরকম। এবার এখান থেকে এরকম 12টা ওয়ার্ডার আছে, কোনটা মানে কি সেরকম পড়তে হবে আমাদের। যেমন এন্টি সল যদি বলে, তো এন্টি শব্দের অর্থ হচ্ছে রিসেন্ট, মানে নবীন মৃত্তিকা। তো নবীন মৃত্তিকা মানে কি হবে? রেগো সল, অ্যালুভিয়াল সল, এগুলো। অর্থাৎ ওই যে অ্যাজোনাল সয়েল গুলো হবে, যেগুলোর প্রোফাইল এখনো তৈরি হয়নি। নদী উপত্যকা, মরুভূমি, এই জায়গাগুলো দেখা যাবে খুব কম বা কোনো প্রোফাইল উন্নয়ন নেই, অর্থাৎ এর মধ্যে কোনো প্রোফাইলই তৈরি হয়। এরপরে আসে ইনসেপ্টিস হল, অর্থাৎ কেবলমাত্র আরম্ভ হলো। ইনসেপশন কথার অর্থ হচ্ছে শুরু, কেবলমাত্র শুরু, ঠিক আছে, যেমন হচ্ছে ব্রাউন সোয়েল। তো কিছুটা প্রোফাইল উন্নয়ন শুরু মাত্র, মানে কেবল প্রোফাইলটা তৈরি হওয়া শুরু হয়েছে, তো এরকম। এটা পাহাড়ি অঞ্চলে, নদীর কিনারায়, এই সমস্ত জায়গায় দেখতে পাবো এই ধরনের মৃত্তিকা। অ্যান্ডিসল, তো অ্যান্ডিসল মানে অ্যান্ডো, অ্যান্ডো শব্দের অর্থ হচ্ছে ভলকানিক আঁশ, অর্থাৎ ভলকানিকের সময় যে আঁশগুলো হয় সেখান থেকে অ্যান্ডো শব্দটা এসেছে, ঠিক আছে। তো অ্যান্ডো মানে তো বোঝা যাচ্ছে আগ্নেয় ছাই থেকে গঠিত এই মৃত্তিকাটা। আগ্নেয়াঞ্চল মানে যেখানে আগ্নেয়গিরি রয়েছে সেখানে দেখা যাবে। ভলকানিক আঁশ সোয়েল, অর্থাৎ যে মৃত্তিকার সঙ্গে ভলকানিক আঁশ মিলিত থাকে, ছাইগুলো, সেই ধরনের মৃত্তিকা হলো এটা। গ্লে সয়েল, জেলি সয়েল মানে হচ্ছে এই যে জেলিড শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কোল্ড বা শীতল। তো পার্মাফ্রস্ট যেমন অঞ্চলে এটা দেখা যাবে, সাইবেরিয়া, আলাস্কা, মৃত্তিকা। এটা একটু বুঝে বুঝে পড়লে না খুব সোজা, কিন্তু এগুলা নামটা শুনলে মনে পড়ে যাবে, তো এই মৃত্তিকাটা এটা হবে। হিস্টো সয়েল, যেমন হিস্টো সয়েল মানে হচ্ছে টিস্যু বা কলা, এরকম। তো জৈব পদার্থ এরকম, হিস্টো শব্দের অর্থ হচ্ছে টিস্যু, কলা বলি না জীবন বিজ্ঞানে আর কি, কলা ওরকম। তো জৈব পদার্থ থেকে তৈরি যে মৃত্তিকাগুলো, যেমন জৈব সমৃদ্ধ মাটি, পিট মাটি হতে পারে এটা। জলাভূমির মাটিগুলো এই ধরনের, ঠিক আছে, যেমন পিট, মাক, এই সমস্ত মৃত্তিকাগুলো। অ্যারিডোসল শব্দের অর্থ হচ্ছে অ্যারিড,
থেকে এসেছে, অর্থাৎ শুষ্ক মৃত্তিকা। শুষ্ক অঞ্চলে লবণ ও ক্যালসিয়াম জমে মৃত্তিকা তৈরি হয়, যেমন মরুভূমি অঞ্চলে ডেজার্ট সয়েল। মলি সয়েল, তো মলি সয়েলের মলিস থেকে এসেছে, মলিস শব্দের অর্থ হচ্ছে সফট বা নরম, যেমন কালো, গাঢ়, উর্বর মাটি, ঘাস ভূমি এগুলো। চার্নোজম, ব্ল্যাক সয়েল এগুলো। তারপর যে আলফি সয়েল মানে অ্যালুমিনিয়াম আর ফেরাসের পরিমাণ রয়েছে। আল্টি সয়েল রয়েছে অক্সাইডের পরিমাণ, ল্যাটেরাইট হবে। স্পোডোসল মানে ছাই, মানে কাঠের ছাই যেমন হয় সেটাকে বলা হয় স্পোডোসল, তো যেমন পর্জল মৃত্তিকা হবে। ভার্টিসল মানে হচ্ছে একদম উল্টা মৃত্তিকা, অর্থাৎ উপরের দিকটা খুব শক্ত কিন্তু নিচের দিকটা খুব নরম, এই ধরনের মৃত্তিকাগুলো। কটন সয়েল, এখানে না ল্যাটেরাইট মৃত্তিকাও হয় অনেক সময়, কোনো কোনো বইতে দেখি। তো এটা ছিল একটা। আর এইটা পড়া দিয়ে একটু, এটা সহজ আছে, দুইবার দেখলে হয়ে যাবে। তো ফ্যাক্টর এফেক্টিং সোয়েল ইরোশন, কি কি কারণে সোয়েলের ইরোশন হয়, এগুলো আমি আর বলছি না, এগুলো সবাই জানেই যে সোয়েলের ইরোশন কেন হয়। প্রাকৃতিক কারণ রয়েছে কিছু, কিছু অপ্রাকৃতিক কারণ রয়েছে, অবৈজ্ঞানিক খনন, ভূমিধস, বৃক্ষছেদন ইত্যাদি ইত্যাদি। মেইন কোশ্চেন হয় এই জায়গাটা থেকে, যে সোয়েলের প্রসেস গুলো। তো সোয়েলের প্রসেস গুলো অনেক সময় পর পর সাজাতে যায়। আগে হবে স্পালস আর কি, ঠিক আছে, কর্দমাক্ত হয় যেটা। তারপর হবে সিট ইরোশন, ড্রিল ইরোশন, গালি, র্যাভাইন, তারপর ব্যাডল্যান্ড। যখন কোনো জায়গায় বৃষ্টি পড়ে, আমি ছবিটা থেকে বলছি, যখন কোনো জায়গায় বৃষ্টি পড়ে এরকম, তো বৃষ্টির ফোঁটাগুলোর আঘাতে প্রথম যে ক্ষয় হয়, ফোঁটার আঘাতে যে ক্ষয়গুলো হয় সেটাকে বলা হয় কর্দমাক্ত ক্ষয়। এবার এরকম করে বৃষ্টি যখন অনেকটা পড়লো, চারিদিকে বৃষ্টিটা ছড়াই গেল, তখন গোটার উপরের মাটিটার স্তর থেকে একটা স্তর মানে চাদরের মতো উপরে উঠে যাবে, সেটাকে বলা হয় সিট। এবার এরকম চাদরের মতো উঠে গিয়ে ক্ষয় হতে হতে যাবে, তখন তারা ছোট ছোট এরকম করে নালি তৈরি করবে, ঠিক আছে, এরকম নালি তৈরি করবে, যেটাকে বলা হয় রিল বা নালি। এই নালীগুলো পরস্পর মিলে একটা বৃহৎ নালী তৈরি করবে, যেটাকে বলা হয় গালি ক্ষয়, যেমন আমাদের নদী, ঠিক আছে। তারপর হচ্ছে রেভাইন। রেভাইন মানে হচ্ছে আরো গভীরে, একদম আরো গভীরে, অনেক সময় একদম বড় হবে, নদীর চার দুই পাশে একদম অনেক বড় হয়ে যায়, এরকম ব্যাপার রেভাইন, আরো গভীর বিস্তৃত ক্ষয় করো, ঠিক আছে। এরকম হতে হতে একটা সময় মৃত্তিকার গোটাটা একদম এত ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে এরকম টাইপের তৈরি হয়ে যাবে, এবড়ো খেবড়ো, যেটাকে বলা হয় ব্যাডল্যান্ড, ঠিক আছে, বা বধভূমি বাংলায়। তো ব্যাডল্যান্ড কথার অর্থ হচ্ছে বধ মানে খারাপ, ঠিক আছে, চরম ক্ষয়ের ফলে উঁচু নিচু ভূমি। এগুলো একদম পরপরই আমাদের মনে রাখতে হবে, এগুলো সাজাতে দেয়, অনেক সময় মিনিং গুলো জিজ্ঞেস করে। কর্দমাক্ত ক্ষয় মানে বৃষ্টির ফোঁটার আঘাতে প্রথম। পাত ক্ষয় মানে চাদরের মতো উপর থেকে উঠে যাও। নালী ক্ষয় মানে অনেকগুলো শীত ইয়ে অনেকগুলো ছোট ছোট জলধারা মিলে তৈরি হবে, এরকম ছোট সরু নালার মতো। খাত মানে হচ্ছে এই যে নালীগুলো মিলেই খাত তৈরি হবে, আর খাতগুলো মিলে রেভাইন তৈরি হবে। আর ব্যাডল্যান্ড তো এটা বললামই। ব্যাডল্যান্ড থেকে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল গুলো, ইভিআই একদম। যেমন ব্যাডল্যান্ড সব থেকে বেশি দেখা যায় চম্বল নদীতে, রাজস্থানের চম্বল নদী, ঠিক আছে। চম্বল নদী রাজস্থান কেন বলছি, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশের চম্বল নদী উপত্যকায় ভারতের বৃহত্তম ব্যাডল্যান্ড। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় শিলাবতী নদী, যেমন বনবনী, ডাঙ্গা, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। তারপরে এগুলা কয়েকটা উদাহরণ আছে, পেন্নার নদীতে যেমন আছে গন্ডিকোটা, এগুলা খুব উদাহরণ আছে পরীক্ষায়, এগুলা অনেক সময় ডিরেক্ট দিয়ে দেয়। এর মধ্যে কোথায় ব্যাডল্যান্ড দেখা যায় বা বধভূমি দেখা যায়। তো বধভূমি মানে হচ্ছে নদীর ফলে যে ক্ষয় হয়ে যায়, চারপাশটা উঁচু নিচু এবড়ো খেবড়ো মাটি তৈরি হয়, সেটা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় দেখা যায়। যেমন কোপাই নদীতে দেখা যায়, শান্তিনিকেতনের কোপাই নদী, এখানে মনে আছে লিখা যে কোপাই নদীর উপত্যকা, যেটাকে আমরা খোয়াই বলি, খোয়াই ভূমি। শান্তিনিকেতন ঘুরতে গেলে দেখতে হবে। তো এটা থেকে কোশ্চিন হয়, আর এটা থেকে সোয়েল কনজারভেশন থেকে কোশ্চিন হয় অনেক সময়, যে সোয়েল কনজারভেশন আমরা কেমন করে করতে পারি। তো দুই ভাবে, একটা হচ্ছে এগ্রিকালচারাল টেকনিক, একটা হচ্ছে মেকানিক্যাল টেকনিক। এটা থেকে অনেক সময় কোশ্চিন হয়, ঠিক আছে, উল্লেখ করে দেয় যে এর মধ্যে কোনটা মৃত্তিকা মানে সংরক্ষণের পদ্ধতি। যেমন মাটি আচ্ছাদনকারী শস্য, এমন চাষ করতে হবে যেটা মাটিকে ঢেকে রাখে। শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করতে হবে, শস্যের আবর্তন করতে হবে। শস্যের আবর্তন কি হয়, তাহলে শস্যের মধ্যে না পুষ্টি মূল্যটা বজায় থাকে, মানে মাটির মধ্যে। আর পুষ্টি মূল্য বজায় থাকলে মাটিটা কিন্তু অবনমন হয় না, অবনমন মানে গুণগত মানটা নষ্ট হয়। আর গুণগত মান থেকে কিন্তু ধীরে ধীরে মৃত্তিকা ক্ষয় হয় আর কি, একটা কারণ। তো গুণগত মান নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে পরবর্তীকালে ক্ষয় হতে পারে। তো সবসময় আমরা যদি ক্রপ রোটেশন করে থাকি, তাহলে মৃত্তিকা কিন্তু পুষ্টি মূল্যটা ঠিকঠাক থাকবে, আর মৃত্তিকা ক্ষয় রোধ করা যাবে। আন্তঃকৃষি ইন্টারকালচার যদি করি, অনেকগুলো ফসল, তাহলে কি হবে, জমিতে সবসময় ফসল পাওয়া যায়, আর মৃত্তিকার দৃঢ়তা বৃদ্ধি পাবে। সবসময় যদি জমির মধ্যে ফসল থাকে, তাহলে মাটিটা কিন্তু শক্ত করে ধরে রাখবে। সঠিক শস্য নির্বাচন, এমন শস্য নির্বাচন করতে হবে যারা কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করে। সমোন্নতি রেখায় চাষ, মানে সমান উচ্চতা যুক্ত স্থানগুলোতে কিন্তু একই ধরনের সমান উচ্চতা এরকম আছে, সেই স্থানগুলোতে কিন্তু এরকম করে চাষ করা, তাকে বলে কন্টুর ফার্মিং বা সমোন্নতি রেখা চাষ।
আর একটা হচ্ছে ধাপ চাষ। ধাপ চাষ আর কন্ট্রোল ফার্মিং কিন্তু একটু আলাদা। ধাপ চাষ মানে হচ্ছে ধাপে ধাপে হবে এরকম, এই যে ধাপে ধাপে, ঠিক আছে, যেটাকে টেরাস ফার্মিংও বলে। কন্ট্যুর ফার্মিংটা মানে কন্ট্যুর ফার্মিংটা এরকম ব্যাপারটা যে কন্ট্যুর ফার্মিংটা না বেশি চড়া হবে না, অল্প স্থান জুড়ে এরকম করে চলে যাবে লম্বা মতো। কিন্তু ধাপ চাষ যেটা ওটা তার তুলনায় একটু বেশি চড়া হবে, বেশি জায়গা জুড়ে আর কি হবে, একটা ধাপ হলো তারপর আরেকটা ধাপ তারপর একটা ধাপ এরকম। কিন্তু কন্ট্যুর ফার্মিংটা অতটা চড়া হবে না, দুটাই প্রায় একই রকম, কিন্তু দুটার ফলে কিন্তু মৃত্তিকা রোধ হয় না। তারপরে আছে একটা ক্রিস ক্রস বা ক্রুশাকার পদ্ধতি। ক্রিস ক্রসটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা এরকম করে চাষ করলাম, তো কিছুটা এরকম করে চাষ করলাম, মানে একই রকম করে চাষ না করে এলোমেলো করে চাষ করবো, তাহলে মৃত্তিকা থেকে এরকম যদি পাহাড় থেকে যদি জলটা আসে, তাহলে এই জলটা কি হবে, প্রথমে এখানে বাধা পাবে, তারপরে আবার এখানে বাধা পাবে এরকম। এটাকে বলে ক্রিস ক্রস চাষ। আর একটা আছে ফালি চাষ, ঠিক আছে। তো ঢালের আড়াআড়ি দিকে মানে যে জায়গায় ঢাল আছে সেই জায়গায় যদি আমরা এরকম করে চাষ করি, তাহলে কিন্তু অনেক সময় মৃত্তিকা, এগুলো নামগুলো খালি মনে রাখতে হবে যে এগুলো কাজে লাগে। এখানে আছে যেমন নালা কাটা। নালা কাটা মানে যেখানে খুব বায়ু প্রবাহিত হচ্ছে সেখানে যদি এরকম বড় একটা নালা কেটে দিই, তাহলে বায়ুটা আস্তে 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 বায়ুর গতিবেগটা এখানে থেমে যাবে, ঠিক আছে, ধুলা বালিগুলো সব এখানে জমে গেল এরকম, তো বলে নালা কাটা। শেল্টার বেল্ট মানে কি, যে জায়গায় খুব বায়ু প্রবাহিত হচ্ছে সেখানে আমরা অনেকগুলো গাছ লাগিয়ে দিই পাশাপাশি, ঠিক আছে, নিচের দিকে ছবিটা দেওয়া আছে যে গাছ লাগিয়ে দিই। তখন বায়ুটা আসবে, বায়ুটা কিন্তু ধীরে ধীরে এখানে এসে গতিটা কমে যাবে। তো এইদিকে যদি ওরকম মৃত্তিকাটা নরম থাকে তাহলে মৃত্তিকাটা উড়ে যাবে, উড়ে উড়ে যাবে না আর কি। তারপর খাত ক্ষয় নিবারণ, পার ক্ষয় নিবারণ, বনভূমি, এগুলো তো জানাই আছে সবার। আরেকটা আছে জিও টেক্সটাইল। তো জিও টেক্সটাইল হচ্ছে এরকম পাহাড়ি অঞ্চলে বিশেষ করে দেখা যায় যেখানে এরকম ঢালু জমি যেটা ক্ষয় হয়ে যেতে পারে, সেই জায়গায় কি করা হয়, চট গুলো এরকম করে পেতে দেওয়া হয়, ঠিক আছে, এবং চট গুলোর উপরে গাছ লাগানো হয় এরকম। আর চটের মধ্যে জল দেওয়া হয়। অনেক সময় যদি চটটা যদি পচে যায় তাহলে চটটা সারের মতো কাজ করবে এরকম, মৃত্তিকারও ক্ষয় হলো না, পরে এর উপর গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন সেই মৃত্তিকাটাকে ধরে রাখবে। এটাকে বলা হয় জিও টেক্সটাইল। এই জিও টেক্সটাইলও কিন্তু একটা মৃত্তিকা ক্ষয় নিবারণের একটা পদ্ধতি, ঠিক আছে। তো এটা ছিল মৃত্তিকা, অনেকটা পড়া দিলাম, এগুলো সেরকম বোঝার মতো কিছু নাই, হ্যাঁ, মানে